আপেক্ষিক গতি শেষ করে দিয়েছি মোটামুটি, তাই তো? আপেক্ষিক গতি শেষ হয়ে গেছে তোমাদের। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, এনএলএম। হ্যাশট্যাগ এনএলএম দেরো, এনএলএম হ্যাশট্যাগ এনএলএম, নিউটন লজ অফ মোশন। আজকে আমাদের টপিক চ্যাপ্টার নিউটন লজ অফ মোশন, মানে নিউটনের গতিসূত্র সমূহ। আবিষ্কার করেন কে? বিজ্ঞানী। নাম শুনে বুঝতে পারছো তোমরা সবাই। আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন। নিউটনের সূত্রগুলো বিজ্ঞানী নিউটন প্রথম আবিষ্কার করেন, সে অনেকদিন আগের কথা, আমার মনে নেই কত সালে, সালটাল দেখতে মনে নেই আমার, ঠিক আছে? তোমরা দেখে নেবে, পড়বে না। নিউটন লজ অফ মোশন। আচ্ছা, আমরা কি পড়ছিলাম এতক্ষণ? আমরা এতক্ষণ কি পড়েছি? কাইনেমেটিক্স পড়ছিলাম। আমরা এতক্ষণ কি পড়ছিলাম? কাইনেমেটিক্স। আমরা এতক্ষণ পড়ছিলাম কি? কাইনেমেটিক্স। কাইনেমেটিক্স পড়ছিলাম তো। কাইনেমেটিক্স কি পড়ছিলাম আসলে? আমরা কি বলছিলাম তোমাদের? আমি কি বলছিলাম তোমাদের কাইনেমেটিক্সে কি বলছিলাম? যে এখানটায় বস্তুর উপর বলের প্রভাব সম্পর্কে পড়া হচ্ছিল। বস্তুর উপর বলের প্রভাব বা এফেক্ট সম্বন্ধে আমরা পড়ছিলাম। বস্তুর উপর বলের প্রভাব বা এফেক্ট সম্বন্ধে আমরা পড়ছিলাম। প্রভাব বলছে, কি বলা হচ্ছে? প্রভাব, ঠিক আছে? একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে তার উপর কি কি প্রভাব হচ্ছে, কি কি হচ্ছিল আমরা দেখেছিলাম। আমরা কি কি হচ্ছিল দেখেছিলাম, বলতো? কি কি দেখছিলাম আমরা? স্পিড চেঞ্জ হচ্ছিল, বেগ হচ্ছিল, তাই তো? ত্বরণ হচ্ছিল, সরণ হচ্ছিল বস্তুর, নাকি রে? এইগুলো পড়ছিলাম আমরা। গতির ধর্মগুলো পড়ছিলাম, এগুলো আমরা এফেক্টস কাইনেটিক বস্তুর উপর বলের প্রভাব সম্পর্কে পড়ছিলাম আমরা, ঠিক আছে? মানে এটাকে আমরা কি বলছিলাম আসলে? কাইনেমেটিক্সটা এক প্রকার কি বলছিলাম আমরা? রেস্ট এন্ড মোশন, স্থিতীয় গতি, রাইট? স্থিতীয় গতি বলছিলাম, রেস্ট এন্ড মোশন বা স্থিতীয় গতি, ঠিক আছে? বলছি এবার আমরা বস্তুর উপর বলের সম্পর্কে পড়বো। কি পড়বো? বলের কারণ, এই বস্তুর উপর যে প্রভাবগুলো হচ্ছে, এই প্রভাবের পিছনের কারণ কি? বল। সেই বল সম্বন্ধে পড়বো আমরা, ঠিক আছে? এই একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে তার উপর প্রভাব কি দেখা যাচ্ছে? সরণ হচ্ছে তার, কখনো বেগ হচ্ছে, তখন তার বেগ বের করছিলাম, ত্বরণ বের করছিলাম, তাই না? তোর গতির সমীকরণ বসিয়ে দিয়ে আমরা অঙ্ক করছিলাম। কাইনেমেটিক্স মানে হচ্ছে গতির অঙ্কগুলো করছিলাম, যার সূত্রের সাহায্যে বসিয়ে অঙ্ক করছিলাম। এবার আমরা আজকে করবো এই যে এর এফেক্টস পড়বো, এফেক্টস না কজ পড়বো। কি পড়বো? এর কারণ পড়বো। এই যে কারণ কি, এর কাজের কারণ কি, সরণ হওয়া, বেগ হওয়া, এর মানে এর কারণটা কি, এর কারণ পড়বো, হ্যাঁ? বা কজ বা কারণ পড়বো আমি। এসব হওয়ার কারণ কি হচ্ছে, এসব হওয়ার কি কারণ, কিন্তু পিছনে কারণটা কি, মানে কি কারণ? মনে করো একটা বস্তু ইউ বেগে গতিশীল ছিল, হ্যাঁ? ইউ বেগে গতিশীল ছিল। কিছু সময় পর তার বেগ কি হয়ে গেল? কত হয়ে গেল? ভি। এখানে কি হচ্ছে? বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে, অবস্থানের পরিবর্তন হচ্ছে। কি হচ্ছে এখানটা? বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে, অবস্থানের পরিবর্তন হচ্ছে। এই অবস্থানের পরিবর্তন হচ্ছে বা বেগের পরিবর্তন হচ্ছে, বলতে পারি আমরা এখানটা। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে, এই পিছনে কারণ, এই কজ বলছি আমরা, এই যে কজ বলছি বা কারণ বলছি, পিছনে কারণ বল বা ফোর্স, বল বা ফোর্স, ঠিক আছে? বল বা ফোর্স হচ্ছে এর পিছনে কারণ, ঠিক আছে? আমরা এখানটায় এই এনএলএম বা নিউটন লস অফ মোশনে আমরা পড়বো বস্তুর উপর বলের প্রভাবও পড়বো, আবার কজও পড়বো, কারণও পড়বো। বেশিরভাগ পড়া হয় কোনটা? পড়ানো হয় কজ পড়া হয়, বলের সম্পর্কে ধারণা করা হয়। পুরো চ্যাপ্টারটা বল, চ্যাপ্টারটা পুরোটাই বল নিয়ে পড়া, বল আর বল আর বল, ফোর্স আর ফোর্স আর ফোর্স। তোমরা বইটা খুলে দেখবে, বিভিন্ন রকম পুলির ছবি দেওয়া আছে, নতদলের ছবি দেওয়া আছে, অনেকগুলো বল, অনেকগুলো ব্লকস, একটার উপরে একটা আছে বা পাশে একটার উপর একটা ব্লক আছে। এগুলো সম্বন্ধে আমরা পড়বো। এখান থেকে বল বের করবো, বিভিন্ন প্রকারের বল বের করবো আমরা। দুটো, একটা বস্তু মাটির উপরে আছে, একটা কাঠের ব্লক মাটির উপরে আছে, সেখানটায় আমরা বের করবো কি কি বল কাজ করছে, ওখানে দেখবো আমরা, ঠিক আছে? একটা পুলি
ব্লক ঝোলানো আছে, সেই ব্লকের উপর কটা বল ক্রিয়া করছে সেটা আমরা বের করব। ঠিক আছে, কার সাহায্য নিয়ে? এন্ডেলেভের সাহায্য নিয়ে বা নিউটন লস অফ মোশনের সাহায্য নিয়ে আমরা এগুলো বের করব। আমরা পড়বো এবার কি ফোর্স সম্বন্ধে পড়বো, ফোর্স সম্বন্ধে পড়বো। এটাকে বলা হয় কাইনেটিক্স বলা হয়। অ্যাকচুয়ালি কাইনেটিক্স শুরু হচ্ছে এখন তোমাদের, কাইনেটিক্স বা ডাইনামিক অফ মোশন বলা হচ্ছে। কি বলা হচ্ছে? একে ডাইনামিক অফ মোশন। আমরা কি পড়বো? গতির কারণ। বস্তু বলতে যে গতি সৃষ্টি হচ্ছে বা তার অবস্থার পরিবর্তন হচ্ছে বা বেগের পরিবর্তন হচ্ছে, তার পিছনে কি কারণ? কি কারণ? কারণটা কি? বল প্রয়োগ করলেই তার বেগ বাড়বে নাকি? একটা বস্তু স্থির আছে এখানটায়, সে কখন এখানে আসবে? যখন তার উপরে কি প্রয়োগ করবো? আমি বল প্রয়োগ করব। ঠিক আছে, মানে এখানে যে বস্তুটার গতি, তার কারণ সম্বন্ধে পড়ছি। বস্তুটার গতি বা কারণ সম্বন্ধে পড়ছি। ফোর্স বা বল, ফোর্স পড়বো এখন। আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি ফোর্সের উপর ডিপেন্ড করবে। পুরোপুরি ফোর্স বা বল আমরা কাকে বলবো? ওকে, ফোর্স কি বা বল যাকে বলছি আমরা বল। ঠিক আছে, কি বললাম? বলটা কি? বস্তুর অবস্থার পরিবর্তনের কারণ বা বস্তুর বেগের পরিবর্তনের কারণ বা বস্তুর গতির কারণ, তাই তো? আমরা 9-এ কি পড়েছি? বল কাকে বলে? বাইরে থেকে চাপ প্রয়োগ করে বস্তুর স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করার চেষ্টা করা হয়, তাই তো? হ্যাঁ, আসলে আমরা বুঝতে হবে বল কি একটা কজ, বল কি কারণ। বল হচ্ছে কি? কারণ, গতির কারণ। অ্যাকচুয়ালি বল কি? বস্তুর গতির কারণ বা কজ বলা হয়। সংজ্ঞাটা তোমরা 9-এ পড়েছো। ঠিক আছে, বাইরে থেকে যা প্রয়োগ করে আমরা স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করার চেষ্টা করি। একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে আমরা কি কি হতে পারে? তার একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, আমি একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, স্থির বস্তু, তারপর বল প্রয়োগ করছি, কি হবে? বস্তুটা, স্থির বস্তুটা কি হবে? গতিশীল হতে পারে। কি হতে পারে? বস্তু গতিশীল হতে পারে, হতে পারে। একটা গতিশীল বস্তু তোমার দিকে আসছে, তুমি পা দিয়ে আটকে দিলে, তাই না? তুমি পা দিয়ে আটকে দাও, কি হয়ে যাবে? সেটা গতিশীল বস্তুটা কি হয়ে গেল? স্থির হয়ে গেল। এগুলো 9-এ তোমরা পড়েছো, বেকার করাচ্ছি তোমাদের। জাস্ট একটু বলে দিচ্ছি, চ্যাপ্টার শুরু করলাম তো। গতিশীল বস্তু স্থির হয়, হতে পারে। অ্যাকচুয়ালি গতিশীল বস্তু স্থির হয়। আর কি করতে পারি আমরা? বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে কি ত্বরণের সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি কি সৃষ্টি হয়? বেগ বৃদ্ধি পায়। গতিশীল বস্তুর, বলতে পারি আমরা, গতিশীল বস্তুকে যদি বল প্রয়োগ করি, তার বেগ বাড়াতে পারি। একটা বস্তু গতিশীল যাচ্ছে, গতিশীল ইউ বেগে যাচ্ছিল এদিকে, আমি এইদিকে আবার বল প্রয়োগ করলাম একটা, এদিকে আর একটা বল প্রয়োগ করলাম ইউ বেগে যাচ্ছিল একটা বস্তু সামনের দিকে, তার উপরে আমি আরেকটা বল প্রয়োগ করলাম। এই একই দিকে যেদিকে বল বেগ ছিল বস্তুটার, সেদিকে বলটা প্রয়োগ করছি। তাহলে কি হবে? এখানে বেগ বাড়বে, মানে বেগ বৃদ্ধি পাবে। মানে বেগ বৃদ্ধি হারকে আমরা কি বলি? ত্বরণ। গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি পায় বা কি বলে? একে ত্বরণ লাভ করে, ত্বরণ লাভ করে। ঠিক আছে, 4 নম্বর কি বলতে পারি? আমি উল্টো দিকে বল প্রয়োগ করলাম। এবার বস্তুটা এদিকে যাচ্ছিল ইউ বেগে, বস্তুটা যাচ্ছিল ইউ বেগে যাচ্ছিল, আমি এদিকে বলটা প্রয়োগ করলাম উল্টো দিকে। কি হবে? বস্তুর বেগটা কি হয়ে যাবে? কমে যাবে। বস্তুর বেগটা কমে যাবে, মানে বস্তুর বেগ হ্রাস পাবে। গতিশীল বস্তু, মানে এটা এগুলো কি পড়ছি? আচ্ছা, লিখে দিচ্ছি, দাঁড়াও। গতিশীল বস্তুর বেগ হ্রাস পায় বা কি বলে? একে মন্দন লাভ করে, মন্দন লাভ করে। ঠিক আছে, এগুলো কি করছি বলতো? এগুলো কি লেখালাম তোমাদের? বস্তুর ওপর বলের প্রভাব কি? বস্তুর ওপর বলের প্রভাব। ঠিক আছে,
বল কি রাশি বলো তো, বল কি রাশি, বল কি রাশি, বল ভেক্টর রাশি। জানি আমরা এগুলো পড়ে এসছি, এগুলো একবার রিক্যাপ করে দিচ্ছি তোমাদের কাছে। এগুলো কি করে দিচ্ছি তোমাদের, রিক্যাপ করে দিচ্ছি, জাস্ট রিক্যাপ। আচ্ছা, বল ভেক্টর রাশি, বলের মাত্রা কি হয়, বল সমান আমরা একটু নর্মালটা কি জানি, বল সমান এফ সমান এম ইন্টু এ, তাই তো, এম এ, ফোর্স সমান এম এ, তাই তো। তাহলে এর মাত্রা কি হবে, ভরের মাত্রা এম, ত্বরণের মাত্রা এল টি মাইনাস 2, তাই তো, এটা মাত্রা। জাস্ট রিক্যাপ হচ্ছে, এগুলো লিখে রাখতে পারো তোমরা। এবার কি বলছিলাম আমরা, বলের এসআই একক কি হবে, বলের এসআই একক, এসআই একক কি হবে, বলের এসআই একক কি হবে, বল মানে কি ভর ইন্টু ত্বরণ, ভরের এসআই একক কেজি, গুণিতক ত্বরণের এসআই একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার। জানি এগুলো আমরা, জানি তো, বা এটাকে বলা হচ্ছিল কি নিউটন, ঠিক আছে। বলের সিজিএস একক কি, বলের সিজিএস একক কি, বলের সিজিএস একক কি হয়, বল মানে কি ভর ইন্টু ত্বরণ, তাহলে ভরের সিজিএস একক কত, গ্রাম, ইন্টু ত্বরণের সিজিএস একক সেমি পার সেকেন্ড স্কয়ার। একে বলা হয় ডাইনি, বলা হয় একে ডাইনি, ঠিক আছে, একে বলা হয় ডাইনি। তারপর আমরা জানি কি বলছিলাম এগুলো, তারপর আমরা বলছিলাম এই নিউটন ও ডাইনের মধ্যে কি সম্পর্ক, বলছে 1 নিউটন সমান 10⁵ ডাইন। এটা একটা সম্পর্ক আমরা জানি, ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক, এগুলো লিখে রাখো, জাস্ট কনসেপ্ট লিখে রাখো, কনসেপ্ট না এগুলো বাচ্চাদের জিনিস, ঠিক আছে। 1 নিউটন সমান 10⁵ ডাইন। এটা কিভাবে প্রমাণ করি আমরা, এটা আমরা কিভাবে প্রমাণ করি দেখে নাও, যদি ভুলে যাও, যদি ভুলে যাও দেখে নাও আরেকবার, ঠিক আছে। এটা প্রমাণ কি করে আসে, 1 নিউটন মানে আমরা কি জানি, 1 নিউটন মানে দেখো এখানটা কি লেখা আছে, 1 নিউটন মানে কি হবে 1 কেজি গুণিতক 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 নিউটন মানে কি লিখবো আমরা, 1 কেজি গুণিতক 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, 1 কেজি গুণিতক 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার কেজি কে তুমি গ্রামে করো, এগুলো এটা কি একক, 1 নিউটন সমান 1 কেজি গুণিতক কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার কে বলি আমরা কি ত্বরণ, সরি নিউটন, আর গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কয়ার কে কি বলি আমরা ডাইন। আর এই ডাইন আর নিউটনের মধ্যে সম্পর্ক 1 নিউটন সমান 10⁵ ডাইন। এটা কিভাবে আসে, এটা আসে কিভাবে, এটা আসে কিভাবে বলা হচ্ছে, 1 নিউটন সমান জানি 1 কেজি গুণিতক 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে 1 কেজি গুণিতক 1 কেজি মানে কত গ্রাম, 1000 গ্রাম, 1 মিটার মানে কত সেমি, 100 সেমি পার সেকেন্ড স্কয়ার, বা 1 নিউটন সমান হবে এটা 10⁵ গ্রাম গুণিতক 10 স্কয়ার সেমি সেকেন্ড স্কয়ার। তাহলে 1 নিউটন সমান হবে 10⁵ গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কয়ার। গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কয়ার মানেই কি, মানে কি ডাইন। তাহলে 1 নিউটন সমান 10⁵ ডাইন। তুলে ফেলো, তুলে ফেলো এগুলো, এগুলো আমরা 9-এ পড়ে এসেছি, ঠিক আছে, ছেড়ে দাও। বুঝেছিস? এবার আমরা পড়বো পরের মেন জায়গায় ঢুকবো আস্তে আস্তে। এবার আমরা তোমাদের 11-এর টপিকে ঢুকবো ধীরে ধীরে, ঠিক আছে। তোমরা রেডি, রেডি তোমরা লেখো সবাই, টাইপস অফ ফোর্স, টাইপস অফ ফোর্স, টাইপস অফ ফোর্স। মানে বলের প্রকারভেদ, টাইপস অফ ফোর্স মানে বলের প্রকারভেদ। কত রকম বল রয়েছে তো আমাদের চারপাশে,
আমাদের ফিজিক্সে ফোর্সকে সাধারণত চারটে ভাগে ভাগ করি আমরা, চারটে ভাগে ভাগ করি, চারটে ভাগে ভাগ করি আমরা। কি ফোর্সকে কি কি ভাগ, খুলে রাখো, এটা খুলে রাখো, এত কালি হয়ে গেছে না। ফোর্সকে আমরা চার ভাগে ভাগ করি। ফোর্স আমরা চার ভাগে ভাগ করব। ওকে, একটা কি কন্ট্যাক্ট, নন কন্ট্যাক্ট ফোর্স আগে লিখি। নন কন্ট্যাক্ট ফোর্স মানে মানে কি সংযোগ বল বা স্পর্শ বল, কি বল অসংযোগ বল, বা কি বল এটা অসংযোগ বল বলবো, নন বা স্পর্শহীন বল, যা খুশি বলতে পারো তোমরা। তারপর আমরা পড়বো জানি কন্ট্যাক্ট ফোর্স, সব বলে দিচ্ছি এগুলো কি কন্ট্যাক্ট ফোর্স, সব বলে দিচ্ছি কি জিনিস এগুলো, সব সব পড়ানো হবে একটা একটা করে। তারপর হয় এখানটায় হয় উইক ফোর্স, আর হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার ফোর্স বলছে নন কন্ট্যাক্ট ফোর্স মানে যখন, বা বাংলাতে বলা হচ্ছে একে অসংযোগ বল, বাংলাতে বলা হচ্ছে একে অসংযোগ বল, বা বলা হয় স্পর্শহীন বল। যখন দুটো বস্তু স্পর্শ করে থাকবে না তখন তাদের মধ্যে যে বল কাজ করবে। যখন দুটো বস্তু, এটা এটা উইক ফোর্স, দুর্বল, দুর্বল ফোর্স, উইক উইক। বলছে নন কন্ট্যাক্ট ফোর্স কি, নন কন্ট্যাক্ট যখন দুটো বস্তু কন্ট্যাক্টে নেই, মানে স্পর্শভাবে থাকে নেই, স্পর্শভাবে নেই, যখন দুটি বস্তু স্পর্শভাবে নেই তখন তাদের মধ্যে যে বল কাজ করবে তাকে বলবো অসংযোগ বল বা স্পর্শহীন বল, যা খুশি। যেমন এই বলের কিছু উদাহরণ আছে তোমাদের তোমাদের সিলেবাস, তোমাদের চ্যাপ্টার, যেমন তোমাদের সিলেবাস, তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে, তোমাদের একটা যেমন চ্যাপ্টার রয়েছে মহাকর্ষ বল। কি বল? মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি আমরা বলেছিলাম 9-এ পড়ে এসেছি, আমরা 8-এ পড়ে এসেছি। মহাকর্ষ বল কি, কোনগুলো? যে মহাবিশ্বের দুটি বস্তু কণা পরস্পরকে তারা তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর কি করে, আকর্ষণ করে। ঠিক আছে, মহাকর্ষ বল কি, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা তারা তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা একটু বলে দেবো তোমাদের, এই বলটা বলে দেবো। তারপর আছে কি তোমাদের স্থির তড়িৎ বল। কি বল? স্থির তড়িৎ বল বা ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স, স্থির তড়িৎ বল। আর আছে কি চৌম্বক বল, চৌম্বক বল। বলা আছে তোমাদের, আমরা এই দুটো পড়বো না এখন, এই দুটো এখন পড়বো না, এটা কোথায় আছে তোমাদের 12-এ আছে। ওকে, ঠিক আছে, স্থির তড়িৎ বল আর চৌম্বক বলটা তোমাদের 12-এ আছে। এই মহাকর্ষ বলটা তোমাদের 11-এ আছে চ্যাপ্টার, একটা চ্যাপ্টারই আছে, এতটাই ভালো চ্যাপ্টার বল। এই বলটা এতটাই দারুণ যে, এই বলটা এতটাই দারুণ যে এই বলটা একটা চ্যাপ্টার করে দিয়েছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এই বলটা এতটাই দারুণ যে মহাকর্ষ বলটা একটা চ্যাপ্টার করে দিয়েছে 11-এ। তাছাড়া তোমাদের 11-এ 12-এ আছে কি স্থির তড়িৎ বল আর চৌম্বক বল, তোমাদের এগুলো 12-এ আছে। আমি এটা বলে দেবো জাস্ট, একটা এটা নাহলে অল্প করে বলে দেবো, মহাকর্ষ বলটা অল্প করে বলে দেবো, জাস্ট 2-3 লাইন। আবার কি কন্ট্যাক্ট ফোর্স কি, যখন দুটো বস্তু কন্ট্যাক্ট করে আছে, স্পর্শ করে আছে, স্পর্শ বল বলা হয়। কি বলা হয় একে? স্পর্শ বল। বাকি সংযোগ বল, কি বলতে পারো? সংযোগ বল, যা খুশি। ঠিক আছে, এই বলের কি উদাহরণ, এই বলের কি উদাহরণ, যেটা আমাদের মেন টপিক, এটা পড়ানো হবে। এটা অ্যাকচুয়ালি আমাদের পড়া হবে কোন কোনটা পড়ানো হবে, আমরা পড়বো কোনটা, আমাদের কন্ট্যাক্ট ফোর্সই পড়া হবে, কন্ট্যাক্ট ফোর্সই পড়া হবে আমাদের। ঠিক আছে, যত রকম কন্ট্যাক্ট ফোর্স আছে সব পড়বো, সব। কি কি আছে কন্ট্যাক্ট ফোর্স আগে জেনে নিই আমরা। কন্ট্যাক্ট ফোর্স আছে কি কি? কন্ট্যাক্ট ফোর্স রয়েছে তোমাদের প্রথমে যেটা রয়েছে টেনশন ফোর্স। কি ফোর্স? টান বল, টেনশন ফোর্স। বা টান বল প্রকাশ করা হবে টি দ্বারা, বড় হাতের টি দ্বারা। 2 নম্বরে রয়েছে তোমাদের টেনশন বল, নরমাল রিয়াকশন ফোর্স, নরমাল
রিঅ্যাকশন ফোর্স, রিঅ্যাকশন ফোর্স, বা এটাকে বলে অভিলম্ব বল, অভিলম্ব বা প্রতিক্রিয়া বল, যা খুশি, অভিলম্ব প্রতিক্রিয়া বল বলা হয়। কি বলা হয়? প্রতিক্রিয়া বল। ঠিক আছে, একে প্রকাশ করবো আমরা এন দ্বারা, বড় হাতের এন দ্বারা প্রকাশ করবো। এটা পড়বো এগুলো সব আমরা। তারপর কি আছে তোমাদের? তোমাদের রয়েছে স্প্রিং ফোর্স বলা হচ্ছে, স্প্রিং ফোর্স বা স্প্রিং বল, স্প্রিং ফোর্স। এসপি দেয় অনেকে নাম, এসপি এসপি না সরি এফএস দেয়, সরি এফএস। তারপর আছে তোমাদের ফ্রিকশন, আসতে দেরি হবে এটা, ফ্রিকশন ফোর্স, সরি স্প্রিং বলে কি হয় এটা এফএস, ঠিক আছে এফএস দা, এফএস স্প্রিং ফোর্স, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ফ্রিকশন ফোর্স। ঠিক আছে, ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করবে, ছোট হাতের এফ দ্বারা আমরা প্রকাশ করবো। ঠিক আছে, এইগুলো আমাদের মেন টপিক হচ্ছে এইগুলো। আর পড়বো কোনগুলো? এইগুলো সব পড়বো এক এক করে। আজকের প্রায় শুরু করে দেবো। এইটা আসতে দেরি হবে, স্প্রিং ফোর্স, স্প্রিং ফোর্সে পড়ানো হবে। এটা আসতে দুটো ক্লাস লাগবে আরো। উইক ফোর্স মানে, আর একটা আছে উইক ফোর্স, মানে দুটো ইন্টারমলিকুলার ফোর্স। ঠিক আছে, এটা উইক ফোর্স গুলো কোনগুলো? দুটো অণুর মধ্যে, পদার্থের দুটো অণুর মধ্যে আকর্ষণ বল। হচ্ছে উইক ফোর্স কি? এগুলো কি ইন্টারমলিকুলার যে ফোর্স গুলো, সেগুলো হচ্ছে কি উইক ফোর্স। বা আর একটা তোমরা কেমিস্ট্রিতে পড়বে, এগুলো কেমিস্ট্রি টপিক, এটা কেমিস্ট্রিতে আছে তোমাদের। না লিখে দিলাম, ওদের কেমিস্ট্রিতে পড়বে, তোমরা কেমিস্ট্রিতে পড়বে। ভ্যান্ডার ওয়াল ইকুয়েশন, ভ্যান্ডার ওয়াল ফোর্স আছে তোমাদের, হয়তো পড়া শুরু করেছো, হয়তো পড়া শুরু করে দিচ্ছ তোমরা। ভ্যান্ডার ওয়াল ফোর্স আছে। আর নিউক্লিয়ার ফোর্স মানে কি? ইলেকট্রন প্রোটন এদের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে যে ফোর্স, নিউক্লিয়ার ফোর্স মানে নিউক্লিয়াসের মধ্যে যে ফোর্স, নিউক্লিয় বল, নিউক্লিয় বল বলি আমরা। কি বলি একে? নিউক্লিয় বল। নিউক্লিয়াসের মধ্যে যে দুটো নিউট্রন আছে, দুটো নিউট্রন কি পজিটিভ তো, সরি দুটো প্রোটন পজিটিভ তো, তবুও তারা মধ্যে আছে, তারা ওই নিউক্লিয়াসের মধ্যে আছে। দুটো পজিটিভ কি হওয়া উচিত? বিকর্ষণ হওয়া উচিত। দুটো প্রোটনের মধ্যে বিকর্ষণ হওয়া উচিত, কিন্তু তারা তবুও আছে। কেন আছে? নিউক্লিয় ফোর্সের জন্য, নিউক্লিয় বলের জন্য। নিউট্রন প্রোটন এদের মধ্যে, নিউট্রন, নিউট্রন বানানো ভুল, নিউট্রন প্রোটন এদের মধ্যে যে বল, এগুলো হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। তো আমরা প্রথমে পড়বো, এক এক করে পড়বো। আচ্ছা, আগে আমরা ছোট করে কি পড়বো? এখন ছোট করে পড়বো কোনটা? আগে ছোট করে পড়বো না, মহাকর্ষ বলটা ধারণা দিয়ে দেবো ছোট করে। ঠিক আছে, ধারণা দিয়ে দিই, লাগবে এটা, ওই জন্য দিচ্ছি। তার আগে বলে দিই, ওজন বল কি বলতো? ওজন বল, ওজন বল কি জিনিস? ওজন বল কি জিনিস? মানে ওজন একটা বল তো, ওজন একটা বল তো, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা মহাকর্ষ বলটাই ওজন বল অ্যাকচুয়ালি, তাই তো? মহাকর্ষ বলটাই আসলে ওজন বল। ওজন বল মানে যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে, তাই না? কোনো পৃথিবী, একটা বস্তু আছে এম ভরের বস্তু, এখানে আছে, এখানে একটা এম ভরের বস্তু আছে। পৃথিবী কি করবে? তার কেন্দ্রের দিকে তাকে টানবে, হ্যাঁ? মানে এখানে একটা বস্তু আছে, পৃথিবী কেন্দ্রের দিকে টানবে। ওকে, কেন্দ্রের দিকে, নিচের দিকে না, মাথায় রাখবে, নিচের দিকে নয়। একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে, তার কেন্দ্রের দিকে, সেই বলকে আমরা বলি ওজন বল বলি। ঠিক আছে, মানে ডব্লিউ সমান হয় এম জি, ওজন বলের সমান, তাই না? ওজন বলের এটাই। আর মহাকর্ষ বল কি বলা আছে? মনে করো দুটো বস্তু, মনে করো দুটো বস্তু আছে, মনে করো দুটো বস্তু আছে, m1 ভরের বস্তু আর একটা হচ্ছে m2 ভরের বস্তু। ঠিক আছে, এই সূত্র কে নিয়ে আসেন? বিজ্ঞানী নিউটন। কে নিয়ে আসেন? নিউটনের মহাকর্ষ সূত্র দ্বারা। মহাকর্ষ সূত্র বলছে এই বস্তুরা, এই বস্তুকেও টানবে, এই বস্তুটা একে টানবে, যে বল দ্বারা টানবে এফ বল দ্বারা, একেও এফ বল দ্বারা আকর্ষণ করবে। ঠিক আছে, বুঝলি? মনে করো দুটো বস্তু m1 আর m2, ঠিক আছে, তারা তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর একে অপরকে আকর্ষণ করে। কি করে? একে অপরকে
আকর্ষণ করে, ঠিক আছে। এই আকর্ষণ বলের মান এফ সমানুপাতিক হয় কত, মনে করো তাদের দূরত্ব কত আর 1/r²। না কুলম্বের সূত্র আলাদা জিনিস, একই রকম পুরোপুরি একই রকম। বলা হচ্ছে এফ সমানুপাতিক m1 ইন্টু m2, মানে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বলছে এই যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা তারা তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে, তাকে বলবো আমরা মহাকর্ষ বল। বলছে এই মহাকর্ষ বলের মান তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং তাদের ভরের গুণফলের সমানুপাতিক, মানে এফ প্রপোর্শনাল টু m1 m2 বাই r², বা এফ সমান বলা হচ্ছে এটা কি জি m1 m2 বাই r²। এখানে জিটা কি মহাকর্ষ ধ্রুবক, জি কি এখানে মহাকর্ষ ধ্রুবক, এটা মাধ্যমের উপর নির্ভর করে না, মাধ্যমের উপর নির্ভর করে না, অর্থাৎ কি বলতে চাইছি আমি, এটা মাধ্যমের উপর নির্ভর করে না। মানে মনে করো এই দুটো বস্তুর মধ্যে যা মহাকর্ষ বল হবে, এই দুটো বস্তুর মধ্যে যা মহাকর্ষ বল হবে, এই দুটো বস্তুকে যদি একইভাবে আমরা জলে নিয়ে চলে যাই, ওদের মধ্যে আকর্ষণ বল তো কি হবে, একই হবে। এই দুটো বস্তুর আকর্ষণ বল বায়ুতে যা হবে, বায়ুতে একই দূরত্বে আছে, ঠিক আছে, একই ভর আছে। এই দুটো বস্তুকে আমি যদি জলে সেম দূরত্বে রাখি, তাদের মধ্যে আকর্ষণ বল কি হবে, সেম হবে। এই জন্য বলছে মাধ্যমের উপর নির্ভর করে না। এর মান আছে 6 পয়েন্ট, কথাটা ভুলে ছেড়ে দাও, ঠিক আছে, ছেড়ে দাও। বলছে এই মহাকর্ষ বলটা মাথা রাখবে তোমরা, মহাকর্ষ বলটা কি হয়, শুধুমাত্র অ্যাট্রাকটিভ হয়, আকর্ষণীয় বল। কি বলা আছে, আকর্ষণীয় বল, ঠিক আছে। এর মধ্যে কোনো বিকর্ষণ বল নেই, শুধুমাত্র আকর্ষণ করে। এই মহাকর্ষ বলটা কি অ্যাট্রাকটিভ ফোর্স, মহাকর্ষ বলটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, মানে এদের মধ্যে কোনো বিকর্ষণ বল কাজ করে না। কিন্তু স্থির ত্বরিত বলটা কিরকম ছিল, স্থির ত্বরিত বল কি ছিল, আকর্ষণও হচ্ছিল আবার বিকর্ষণও হচ্ছিল, ওটা উভয়, ওটা আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ আর রিপালসিভ দুটোই। স্থির ত্বরিত বলটা হয় অ্যাট্রাকটিভ হয় আবার রিপালসিভ, মানে আকর্ষণীয় আর বিকর্ষণীয় বল দু ধরনের বল, প্লাস দুটো প্লাস আধান কি করে পরস্পরকে বিকর্ষণ করবে, রিপালসিভ। একটা প্লাস একটা মাইনাস কি করবে, আকর্ষণ করবে, অ্যাট্রাকটিভ, তাই না। কিন্তু এটা এদের মধ্যে শুধুমাত্র কি বল কাজ, আকর্ষণীয় হয়। এটা পরস্পরকে শুধুমাত্র আকর্ষণ করে, মানে মহাবিশ্ব যখন মনে করো সূর্য থেকে পৃথিবীর এইসব অঙ্ক হবে মহাকাশ চ্যাপ্টারে, ঠিক আছে। সূর্য থেকে পৃথিবী, সূর্য থেকে ইউরেনিয়াস, এরকম ঘরে এরা কি পরস্পরকে কি করছে, আকর্ষণ করছে। পৃথিবী আর চন্দ্রের মধ্যে আকর্ষণ বল কত, ঠিক আছে। এগুলো আর একটা মনে রাখবে, আটা নিচে লিখে রাখো 1 কেজি ফোর্স কি, 1 কেজি ফোর্স কত, 1 কেজি ফোর্স মানে কত, 1 কেজি ফোর্স কত হবে 10 নিউটন বা 9.8 নিউটন, যেটা এটা কি ওজন হয়, কি 1 কেজি ফোর্স বলা হচ্ছে। 1 কেজি ফোর্স কত হয় 10 নিউটন বা 9.8 নিউটন, যা দেওয়া থাকবে নাকি, যা দেওয়া থাকবে তাই। 1 কেজি ফোর্স মানে 10 নিউটন বা 9.8 নিউটন। প্রথম ফোর্স পড়বো আমরা, বা সেকেন্ড ফোর্স আজকের দিনে বলতে পারো, সেকেন্ড ফোর্স পড়বো কি নরমাল ফোর্স বা এন। যখন দুটো বস্তু, নরমাল ফোর্স কি, যখন দুটো বস্তু পরস্পরকে স্পর্শ করে থাকবে, ঠিক আছে, আর যখন দুটো তল পরস্পরকে স্পর্শ করে থাকবে, মনে করো এটা একটা তল, মনে করো এর উপরে একটা বস্তু আছে, ঠিক আছে, এর উপরে একটা বস্তু আছে, এম ভরের বস্তু। বলছে তখন কি হয়, দুটো তল, এখানে দুটো তল অ্যাকচুয়ালি, বলছে দুটো তল একে অপরের লম্ব দিকে কি করবে, একে অপরকে লম্বভাবে এক ধরনের বল প্রয়োগ করবে। মানে এই তলটা, কোন তলটা, যে তলটার উপর বস্তুটা আছে, এই তলটা এই এম ভরের বস্তুকে উপরের দিকে একটা বল প্রয়োগ করবে। কি বলছি,
এই তলটা বস্তুর উপর উপরের দিকে একটা বল প্রয়োগ করবে, ঠিক আছে? কি এটাকে বলা হচ্ছে নর্মাল ফোর্স। কি বলা হচ্ছে এটাকে? নর্মাল ফোর্স। বলছে ঠিক তেমনই বস্তুটাও এই তলটার উপর নর্মাল ফোর্স, সেম নর্মাল ফোর্স, একই নর্মাল ফোর্স প্রয়োগ করবে। বলছি যখন দুটো তল পরস্পর সংস্পর্শে থাকবে তখন দুটো তল কি করবে, একে অপরকে লম্বভাবে নর্মাল ফোর্স প্রয়োগ করে বা অবিলম্ব বল প্রয়োগ করে, ঠিক আছে? আর কি এখানে আর একটা কি বল হতে পারে বলতো? এখানে বস্তুর উপর বস্তুর উপর আর কি বল কাজ করছে এখানটা? বস্তুর উপর আর কি বল কাজ করছে এখানটা? গ্র্যাভিটি বল, মানে নিচের দিকে একটা বল কাজ করছে বস্তুর উপর, যেটা এটাও নিচের দিকে বস্তুকে টানছে। কি বল সেটা? এম জি, তাই না? কি বলছি, যখন দুটো বস্তু পরস্পর সংস্পর্শে থাকবে বা যখন দুটো তল পরস্পর সংস্পর্শে থাকবে, ঠিক আছে, তখন দুটি তল পরস্পরকে একটা লম্বভাবে বল প্রয়োগ করে, পরস্পর লম্বভাবে বল প্রয়োগ করে। লিখে দিই নাকি ছোট করে? ঠিক আছে, লিখো, ছোট করে লিখো, লেখার চেষ্টা করছো, ছোট করে লিখে ভালো, ঠিক আছে? বুঝতে পেরেছ? যখন দুটো তল সংস্পর্শে থাকবে তখন কি করবে, সেই তল দুটি বা বস্তু দুটি বা বলবো পয়েন্ট অফ কন্ট্যাক্ট, যখন বস্তু দুটো পয়েন্ট অফ কন্ট্যাক্টে থাকবে, বস্তু দুটির পয়েন্ট অফ কন্ট্যাক্ট পরস্পরকে কি করবে, লম্ব দিকে। যেমন এখানটা এই তলটা, নিচের তলটা বস্তুর উপর উপরের দিকে লম্বভাবে বল প্রয়োগ করছে, হ্যাঁ, আর বস্তুটাও কি করছে, এই তলের উপর নিচের দিকে একটা বল প্রয়োগ করছে। এই বলগুলোকে বলা হচ্ছে নর্মাল ফোর্স, এই বলগুলোকে বলা হচ্ছে নর্মাল ফোর্স। যেমন এক নম্বরে আমি দেখাতে পারি, তোমাকে কিছু উদাহরণ দিয়ে দেখাতে পারি, কিছু উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি। মনে করো একটা পৃথিবী, ঠিক আছে, একটা গোলাকার বস্তু মনে করো, হ্যাঁ, একটা বৃত্ত, একটা গোলাকার বস্তু, এর সেন্টার এটা, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, m1 ভরের বস্তু। কত ভরের বস্তু? তাহলে কি করবে, এই যে তলটা বস্তুর উপরে একটা বল প্রয়োগ করবে, কোন দিকে? লম্ব দিকে। বস্তুর উপরে লম্ব দিকে বল করবে, নর্মাল ফোর্স। আর বস্তুও কি করবে, সেন্টার দিয়ে যায়, ঠিক আছে, সেন্টার দিকে। বস্তুও কি করবে, বস্তুও এইটা বস্তু দ্বারা বল, এটা দুটো বল একই হবে কিন্তু, ঠিক আছে, পরস্পরকে সমান বল ধরে। এই তলটা যদি বস্তুর উপর এন নর্মাল বল প্রয়োগ করে, বস্তুটাও তলটার উপর এই গোলাকার বস্তুর উপর একটা দিকে বল প্রয়োগ করবে, ঠিক আছে, বা পয়েন্ট অফ কন্ট্যাক্টে বল প্রযুক্ত হবে এই বলটা, ঠিক আছে, যেখানে দুটো তল সংস্পর্শে আসে সেইখানটায় কাজ করবে। মনে করো এইদিকে একটা বস্তু আছে, এদিকে একটা বস্তু আছে, m2 ভরের বস্তু, ঠিক আছে, কি হবে, এই যে তলটা কি করে বস্তুর উপর একটা বল প্রয়োগ করে লম্ব দিকে, নর্মাল ফোর্স, এগুলো আসবে এক নম্বর কেস, হ্যাঁ, এক নম্বর কেস এটা লম্ব দিয়ে প্রয়োগ করবে। আবার কি, এই বস্তুটাও এই তো যার সংস্পর্শে আছে, যেখানে সংস্পর্শে আছে সেই সংস্পর্শ তলের উপর লম্ব দিকে বল প্রয়োগ করবে, নর্মাল ফোর্স। সব এ দিয়ে যাবে কিন্তু, এগুলো বৃত্তের ক্ষেত্রে দেখা গেছে সব কেন্দ্র দিয়ে যায়, ঠিক আছে, নর্মাল ফোর্স গুলো কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার? মনে করো একটা বস্তু আছে এরকম, মনে করো একটা বস্তু আছে এই তল, হ্যাঁ, 2 নম্বর কেস দেখো। আগে তোমাকে নর্মাল ফোর্স গুলো ভিজুয়ালাইজেশন করতে হবে, আগে তোমাদের নর্মাল ফোর্স গুলো কিভাবে হচ্ছে সেটাকে আগে ভিজুয়ালাইজেশন দেখতে হবে তোমাদের, ঠিক আছে। তার জন্য কিছু দেখাচ্ছি তোমাদের। এই একটা বস্তু, এর উপরে একটা বস্তু আছে, ঠিক আছে, এটা m1 ভরের বস্তু, এটা m2 ভরের বস্তু। এখানে নর্মাল ফোর্স গুলো কেমন আঁকবো আমরা? একটা বস্তু হবে, যাক m1 ভরের বস্তু দেখি আমি। m1 ভরের বস্তুর উপর এই তলটা কি করবে, উপর দিকে কি প্রয়োগ করবে, নর্মাল ফোর্স। এই তলটা m1 ভরের বস্তুর উপর বল প্রয়োগ করছে উপর দিকে। ঠিক তেমনই m1 ভরের বস্তুটাও এই তলটার উপর কি করবে, নর্মাল ফোর্স প্রয়োগ করবে। ঠিক তেমনই শুধু m2টাও কি করবে, m2টা কার উপরে আছে, বস্তুটার উপরে আছে, আরেকটা বস্তু m1 ভরের বস্তুর উপর আছে, এটাও তল, তাহলে m2 ভরের বস্তুটাও কি করবে, m1 এর উপর এটা n ড্যাশ দিতে হবে, কারণ এটা আলাদা বস্তু হয়ে যাচ্ছে না, কি দিতে হবে, এটা n ড্যাশ। তাহলে এই বস্তুটাও এই m2 ভরের বস্তুর উপর একটা উপর দিকে নরমাল ফোর্স দেবে n ড্যাশ, ঠিক আছে, বুঝতে পারছো কিছু? মনে করো মুছে দিচ্ছি, ধরো
এদের তোল এগুলো তো লাগবে। আস্তে যাচ্ছি, বোঝার চেষ্টা করো, এগুলো স্টেপ গুলো করতে হবে তোমাদের। এভাবে স্টেপ গুলো শিখে শিখে আমাদের গন্তব্যে পৌঁছতে হবে। সিঁড়ি ধাপ, প্রতিটা ধাপ অতিক্রম করে আমাদের উচ্চতায় উঠতে হয়, ঠিক আছে? সিঁড়ির প্রতিটা ধাপ আমাদের অতিক্রম করে একটা উচ্চতায় যেতে হয়। কেউ জাম্প করে উপরে গেলে পড়ে গিয়ে হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এগুলো আঁকো তোমরা সবাই। কি বললাম, নর্মাল ফোর্স কি, কোথায় কাজ করে? যখন দুটি তল বা দুটি বস্তু তল বলতে পারো এটাকে, তল যখন পরস্পর সংস্পর্শে থাকে তখন তাদের ওই স্পর্শ বিন্দুতে উভয়কে লম্ব দিকে একটা কি করে, পরস্পর লম্ব ভাবে একে অপরকে অভিলম্ব বল প্রয়োগ করে। যেমন এই যে একটা তল, এই তলের উপরে কি একটা বস্তু আছে, এম ভরের বস্তু আছে, তাহলে এই তলটা কি করবে, এই এম ভরের বস্তুকে উপরের দিকে একটা বল প্রয়োগ করবে, যেটাকে বলছি নর্মাল ফোর্স, পরস্পর লম্ব দিকে কাজ করবে, ঠিক আছে? ঠিক তেমন এই বস্তুটাও এই তলের উপর নিচের দিকে নর্মাল ফোর্স প্রয়োগ করবে। শুধু তাই নয়, এই এম ভরের বস্তুর উপর আর কি বল কাজ করছে, পৃথিবীটা আনছে এমজি বল, এটাও কাজ করছে। এটা এখন লাগবে না, এখন আমাদের লাগবে না এখন। তারপর দেখালাম কি, এটা বৃত্ত, মনে করি এখানে বস্তু M1 ভরের বস্তু আছে, তখন এই তলটা এই M1 ভরের বস্তুকে এদিকে একটা বল প্রয়োগ করবে, নর্মাল ফোর্স। ঠিক তেমনি M1 ভরের বস্তুটা এই তলের উপর এইদিকে N বল প্রয়োগ করবে, নর্মাল ফোর্স প্রয়োগ করবে। আর M2 ভরের বস্তু আছে এখানে, মনে করো এই M2 ভরের বস্তুর উপর এই যে তলের উপর সংস্পর্শে আছে সেই তলটা M2 ভরের বস্তুর উপর একটা নর্মাল ফোর্স দেবে। ঠিক তেমনি এই M2 ভরের বস্তুটা এই তলের উপর নিচের দিকে দেবে। ক্লিয়ার? যেমন এখানে দেখালাম ব্লক ওভার ব্লক আছে, এখানটা কি আছে, ব্লকের উপর ব্লক আছে, ব্লক ওভার ব্লক বলে। ভালো করে ছবিগুলো আঁকবে তোমরা সবাই, ক্লিয়ার করে ছবি আঁকবে। তাহলে এখানে এই M1 ভরের বস্তুর উপর দেখো, এটাকে বলা হয় ব্লক ওভার ব্লক। এর অঙ্ক করানো হবে সব, এই নর্মাল ফোর্স বের করা অঙ্ক দেখানো হবে, ঠিক আছে? এই M1 ভরের বস্তুটা কি করবে, এই তলের উপর একটা বল প্রয়োগ করবে, নর্মাল ফোর্স। আবার তলটাও এই M1 ভরের বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে, নর্মাল ফোর্স। কি করবো তো? ঠিক তো। আবার দেখো এই M1 আর M2 দুটো বস্তু সংস্পর্শে আছে, দুটো তলের সংস্পর্শে আছে, তখন M2টা M1 ভরের উপর N ড্যাশ নর্মাল ফোর্স, আর M2টা এর উপরে N ড্যাশ নর্মাল ফোর্স দিচ্ছে। এবার অন্য একটা ভিজুয়ালাইজেশন দেখো তোমরা, বুঝে দিচ্ছি আমি এটা। 3 নম্বর কি দেখাতে পারি তোমাদের, আমি 3 নম্বর দেখাতে পারি। 3 নম্বর নতদল আঁকা যাক, একটা নতদল আঁকা যাক, মনে করো এই একটা 3 নম্বর দেখাচ্ছি আমি, কি এই নতদল আছে, এই ঠিক আছে? নতদলের উপর একটা বস্তু আছে, এম ভরের বস্তু। তাহলে এর নর্মাল ফোর্স গুলো দেখো, এখানে ক্রিয়াশীল মোট নর্মাল ফোর্স গুলো দেখো, জাস্ট নর্মাল ফোর্স গুলো দেখো, বস্তুর উপর কিনা না হলেও চলবে, ঠিক আছে? চলো আসবে। কি করবো আমরা এখানটা, এই যে তলের উপর বস্তুটা আছে, তাহলে নর্মাল ফোর্স কি করবে, এই তলটা বস্তুর উপর লম্বভাবে একটা বল প্রয়োগ করবে, নর্মাল ফোর্স। এই লম্ব দিকে, এটা তল, এদিকে লম্ব দিকে নর্মাল ফোর্স। ঠিক তেমন এই বস্তুটাও তলের উপর লম্ব দিকে বল করবে, নর্মাল ফোর্স। যেখানে যেখানে পয়েন্ট অফ কন্টাক্ট থাকবে, সেখানে কি থাকবে, সবসময় নর্মাল ফোর্স থাকবে, ঠিক আছে? নর্মাল ফোর্স থাকবে, পয়েন্ট অফ কন্টাক্টে নর্মাল ফোর্স থাকবে। ভেরি ভেরি কনসেপ্ট, এগুলো আস্তে আস্তে করে এগুলো শিখে যেতে হবে, অঙ্ক করার সময় কাজে লাগবে তোমাদের। একটা বস্তুর উপর মোট কতগুলো বল ক্রিয়া করছে তখন আমাদের খুঁজতে হবে, নর্মাল ফোর্স আছে না টেনশন ফোর্স আছে না স্প্রিং ফোর্স আছে, এগুলো দেখতে হবে আগে আমাকে, তারপর অঙ্কগুলো ক্যালকুলেশন করতে হবে সেখানটায়। আচ্ছা এটা তুমি করো, তোমরা করো, এটা 4 নম্বর মনে করো, ফোর্স গুলো দেখো। এটা একটা নতদল, একটা বস্তু, ঠিক আছে? দেখো নর্মাল ফোর্স দেখো আমাকে আগে দেখতে হবে, কোথায় কি দেখতে হবে, পয়েন্ট অফ কন্টাক্ট দেখতে হবে, রাইট? কোথায় পয়েন্ট অফ কন্টাক্ট, এখানে একটা পয়েন্ট অফ কন্টাক্ট, এখানে একটা পয়েন্ট অফ কন্টাক্ট, রাইট? এখানে থাকবে। তাহলে এখানটা এই যে একটা তল, এটা তল, তাহলে এই বস্তুর উপর লম্ব দিকে একটা বল প্রয়োগ করবে, নর্মাল ফোর্স। আর এই বস্তুটা, এই তলটাও, এর বস্তুটার তলটাও এই তলের উপর, নতদলের উপর এদিকে একটা নর্মাল ফোর্স প্রয়োগ করবে।
আর কোথায় আছে কন্টাক্ট, পয়েন্ট অফ কন্টাক্ট কোথায় আছে, আর কোথায় আছে, আর কোথায় আছে দেখতে পাচ্ছি আমরা, আছে আছে আছে, কোথায় আছে দেখতে পাচ্ছি, এই যে এই যে এই যে এই যে নরমাল, এটা পয়েন্ট অফ কন্টাক্ট তো এখানে আছে। তাহলে এখানে কি করবে, এই তলটা বস্তুকে এদিকে নরমাল ফোর্স দিবে, এন ড্যাশ দিলাম, হ্যাঁ। আর এই বস্তুটাও এই তলের সংস্পর্শে আসছে তো, এই তলকে এন ড্যাশ দেবে, নরমাল ফোর্স। ক্লিয়ার হচ্ছে? নরমাল ফোর্স মোটামুটি বোঝা গেছে কেমন ক্রিয়া করে, কাজ করে, অ্যাক্ট করে, কোথায় কোথায় অ্যাক্ট করে, যখন দুটি তল পরস্পরের সংস্পর্শে থাকবে, তাদের পয়েন্ট অফ কন্ট্যাক্টে পারপেন্ডিকুলার ভাবে, পারপেন্ডিকুলার মানে লম্ব ভাবে নরমাল ফোর্স ক্রিয়া করে, যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। নরমাল ফোর্সের বাংলা হচ্ছে অভিলম্ব বল বা লম্ব প্রতিক্রিয়া বল। এবার আমরা হেডিং করব, হেডিং করো সবাই, টেনশন ফোর্স বা টান বল যাকে বলি আমরা, টেনশন ফোর্স বা টান বল দেখাই কিছুটা। টেনশন ফোর্স 3 নম্বর বল পড়ছি এখন, টেনশন ফোর্স। মাটি টেনশন ফোর্স কোথায় কাজ করে আগে জানতে হবে, কোথায় কাজ করে মনে হয়, কোথায় কাজ করে বলতো, টেনশন ফোর্স কোথায় কোথায় কাজ করে, কি মনে হয় কোথায় কাজ করতে পারে, টেনশন বা টান বল কোথায় কাজ করে আমাদের, বা বাংলায় বলছি আমরা টান বল বলছি, কি বল বলছি, টান বল। ওকে, এগুলো কোথায় কাজ করে, একটা মনে করে একটা বস্তু দড়ির সঙ্গে আটকানো আছে, কোন চেনের সাথে আটকানো আছে, ঠিক আছে, মনে করো কোনো বস্তু দড়ির সঙ্গে আটকানো আছে, চেনের সাথে, হ্যাঁ না লিপি হবে না, হ্যাঁ হ্যাঁ স্যার লিপি দড়ি মানে কাজ করবে অবশ্যই আছে, ঠিক আছে, টান বলে এটা, টান টান সরি। তাহলে এখানে কি দড়ি বা স্ট্রিং, দড়ি বা স্ট্রিং এর উপর কাজ করবে বল, রড থাকলে সেখানটায় কাজ করবে এই বল, তার স্ট্রিং মানে দড়ি ভাববো, তার ভাববো, ঠিক আছে। আর কি চেন হতে পারে, চেনেও থাকতে পারে, চেনেও এই বল কাজ করতে পারে, মানে কোনো একটা বস্তু যদি চেনের সঙ্গে আটকানো থাকে তখন সেই বস্তুর উপর টান বল কাজ করতে পারে, ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে আমরা কেমন ধরতে পারি, একটা ভাবতে পারি, কেমন ভাবতে পারি, কেমন ভাবতে পারি, আবার কেমন ভাবতে পারি, কেমন ভাবতে পারি, দেখো সবাই, মনে করো এখানে একটা এইরকম একটা এখান থেকে দড়ি ঝোলানো আছে, কি ঝোলানো আছে, দড়ি ঝোলানো আছে, এখানে একটা বস্তু এম ভরের বস্তু ঝুলিয়ে রেখেছি, ঠিক আছে, এম ভরের বস্তু ঝুলিয়ে রেখেছি আমি, ঠিক আছে। যেহেতু তাহলে বস্তুকে, আচ্ছা আগে বলছি যেহেতু ছাড়ো, যেহেতু আমাদের কি বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে কত বল দ্বারা, সরি এম ভরের বস্তু, জি কেন লিখেছি আমি, এম জি বল দ্বারা টানছে, পৃথিবী কি করছে, বস্তুটাকে তার কেন্দ্রের দিকে এম জি বল দ্বারা টানছে, বস্তুটা তো ছিঁড়ে চলে যাচ্ছে না, বস্তুটা ছিঁড়ে পড়ে যাচ্ছে না, পড়ে যাচ্ছে কি, তাহলে উপরের দিকে এমন একটা বল আছে হয়তো, যেটাকে কি করছে, বস্তুটাকে নিচে পড়তে দিচ্ছে না, তাই না, ওটাই টান, কি ওটাই কি টান বল। কি বলছি আমি, একটা বস্তুটা কে টানছে, পৃথিবী টানছে নিচে কেন্দ্রের দিকে, বস্তুটা ছিঁড়ে পড়ে যাচ্ছে না বা নিচে নামছে না, তার মানে কি এই বস্তুটাকে স্থির রেখেছে কি টান বল, যেটা দড়ি প্রয়োগ করছে কার উপরে, এখানে দড়ি বলছি আমি, স্ট্রিং বা দড়ি প্রয়োগ করছে কার উপরে, বস্তুর উপরে টান বল, এটা টি বলা আছে, এটা কি বলা আছে, টান বল মানে টি। ক্লিয়ার? বলছি আমরা এখানে বেশি অঙ্কের ক্ষেত্রে দেখবো যে অঙ্কগুলো করবো আমরা, এই স্ট্রিং এগুলোকে কি ধরবো, মাসলেস ধরবো, কি ধরবো, ভরহীন, মাসলেস ধরবো, ওকে, মাসলেস ধরা হবে বেশিরভাগ, 99% ক্ষেত্রে আমরা এগুলোকে ধরবো মাসলেস। ক্লিয়ার? এবার আমরা মনে করো, আচ্ছা এবার কিছু জিনিস জানতে হবে তোমাদের, বলছে এই টান বলকে কিভাবে প্রকাশ করবো আমরা, টান বলকে দেখ, টান বলের অভিমুখ বা টেনশন ফোর্সের অভিমুখ কোন দিকে হয়, টেনশন ফোর্স এর অভিমুখ কোন দিকে হয়, দেখতে পাচ্ছি আমরা, বস্তু থেকে উপরের দিকে, বস্তু থেকে উপরের দিকে, ঠিক আছে। মনে করো এখানটায় আমি টান বলে আঁকবো, কেমন হবে, একটু বাইরের দিকে, মনে করো একটা বস্তুকে এরকম টানছি, একটা বস্তুকে এম ভরের বস্তুকে আমরা দড়ি দিয়ে টানছি এদিকে, হ্যাঁ, দড়ির উপর আমরা কি বল প্রয়োগ করছি, টান বল। দড়ি কি করছে,
টান বল না, এটা ফোর্স প্রয়োগ করছি। দড়িকে আমরা টানছি এই বল দ্বারা। দড়ি কি করছে অ্যাকচুয়ালি বাস্তবে কি হয়, দড়ি কি করছে এই বস্তুর উপর কি করছে, টান বল প্রয়োগ করছে বা টেনশন ফোর্স প্রয়োগ করছে। সেটা কেমন হবে, এই বস্তুর উপর টেনশন ফোর্স প্রয়োগ করছে, দড়িটা কোন দিকে, এদিকে, ঠিক আছে, তাহলে টেনশন ফোর্সটা হবে এদিকে, বস্তু থেকে দূরে বা পয়েন্ট থেকে দূরে, অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, ঠিক আছে। কি বলা হয় এটা, অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, কি বলা হয়, অ্যাওয়ে ফ্রম পয়েন্ট। অভিমুখটা কোন দিকে হবে, বস্তু থেকে দূরে হবে বা পয়েন্ট, যে পয়েন্টে আমি আঁকবো টেনশন কত, যেখানে আঁকবো সেখানটায় তার দূরে হবে। বুঝতে পেরেছো, ক্লিয়ার? আচ্ছা এটা মনে করো 1 নম্বর দিলাম আমি, টেনশনের অভিমুখ এটা করলাম 1 নম্বর। এবার মনে করো বোঝার চেষ্টা করো, এবার মনে করো এবার একটা 2 নম্বর একটা দেওয়ার চেষ্টা করি, ফিল দেওয়ার চেষ্টা করি। দেখো 2 নম্বর ফিলটা দেখো, মনে করো একটা তল, ঠিক আছে, এটা তল, দুটো বস্তু আছে এরকম M1 M2, এটা ঠিক আছে, এটা দড়ি সব আটকানো আছে এরকম, ঠিক আছে, দড়ি এর বল দ্বারা আনাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমার টেনশন ফোর্স কেমন দেখাবো, টেনশন ফোর্স কেমন দেখাবো, দড়ি ধরে টানা হচ্ছে এরকম, দুটো বস্তু, এটা M1 ভরে বস্তু, M2 ভরে বস্তু, দড়ি দ্বারা আটকানো আছে। এবার কি করছি আমি, এখানে এই বল দ্বারা টানছি, দড়ি দিয়ে, দড়ি এটাও দড়ি, ঠিক আছে। তাহলে এখানে আমি টেনশন ফোর্স কেমন আঁকবো দেখো, মনে করে এই এখানে আমি টেনশন ফোর্স আঁকবো, এই বস্তুর ক্ষেত্রে টেনশন ফোর্স কোন দিকে কাজ করবে, কি করবো, একটা ছাতা কনসেপ্ট হয়, কি হয়, ছাতা কনসেপ্ট বলা হয়, ঠিক আছে। আবার আমব্রেলা কনসেপ্ট, কি করবো, কোথায় কোন বস্তুর, এখানে আমি এইদিকে আঁকবো, ঠিক আছে, এইদিকে আমি টেনশন ফোর্স আসবো, বুঝতে পারছো। কি করবো, আমি এদিকে দাঁড়াবো, এখানটায় তার ছাতা খুলে ফেলো, ছাতা খুলে দিলাম, তাহলে কি কোন দিকে হচ্ছে অ্যাকচুয়ালি, এই, তাই না, এটা টেনশন, এটা ধরে টেনশন টি, এটা টেনশন টি, মানে এখানটা এপারে আঁকবো, হ্যাঁ, টেনশন ফোর্স এদিকে তাহলে আমার ছাতা খুলতে হবে, কোন দিকে, ছাতা খুলতে হবে, মানে এটা টেনশন টি, এদিকে এটাও দড়ি, তো তাহলে এদিকেও টেনশন ফোর্স থাকবে, এদিকেও কি দড়ি কি করবে, বস্তুর উপর টেনশন বল প্রয়োগ করবে, দড়ি কি করবে, বস্তুর উপর টেনশন বল প্রয়োগ করবে, দড়ি, ওকে। এদিকে এদিকে এরকম ছাতা খুলবো আমি, মানে এদিকে হচ্ছে, এদিকে T1 হবে, কি হবে, T1, কেন মনে রাখতে হবে, স্ট্রিং চেঞ্জ হওয়া মানে টেনশনও চেঞ্জ হবে, কি হবে, স্ট্রিং, পয়েন্ট লেখো, নিচে পয়েন্ট লেখো, স্ট্রিং চেঞ্জ মিন্স টেনশন চেঞ্জ, ঠিক আছে। বুঝতে পেরেছো কি বললাম আমি, দড়ি, হ্যাঁ, নিয়মের, স্ট্রিং চেঞ্জ মানে দড়ি টেনশন চেঞ্জ, তার দড়ি আলাদা, টেনশন আলাদা। দড়ি কি করছে, টেনশন বল প্রয়োগ করছে, দড়ি একটা বস্তুর উপর টেনশন বল কে প্রয়োগ করে, দড়ি, চেন, রড, স্ট্রিং, এগুলো। এখানে কি হচ্ছে, দড়ি চেঞ্জ হচ্ছে মানে তাহলে কি টেনশন চেঞ্জ হচ্ছে, দড়ি চেঞ্জ হওয়া মানে টেনশন চেঞ্জ, দেখো দেখো। এবার স্ট্রিং চেঞ্জ হলে টেনশন ফোর্স ও চেঞ্জ হবে, ঠিক আছে, বুঝা যাচ্ছে কি বললো, এটা মাথায় রাখতে হবে, স্ট্রিং চেঞ্জ হওয়া মানে টেনশন, স্ট্রিং বা দড়ি যা খুশি বলতে পারো, ঠিক আছে, স্ট্রিং বা দড়ি যদি চেঞ্জ হয় টেনশন ফোর্সও চেঞ্জ হবে, ক্লিয়ার। ভিডিওগুলো দেখো তোমরা সবাই, আশা করছি পুরো ডেপথ ক্লিয়ার হবে তোমাদের। টেনশনের অভিমুখ কোন দিকে হবে বললাম আমি, বস্তু থেকে দূরে, অ্যাওয়ে ফ্রম পয়েন্ট বা বস্তু থেকে কি বলবো আমরা, দূরে। পদ্ধতি কি, মনে করো এইদিকে আমি টেনশন আঁকবো, এইদিকে দড়ি আছে, এদিকে দড়ি আছে, এদিকে টেনশন আঁকবো, বস্তুর উপর থেকে গিয়ে ছাতা ফুটে দেবো, তাহলে ছাতার অভিমুখ কোন দিকে হবে, এদিকে হবে, এদিকে দড়ি আছে, এখানে বসিয়ে আমি এখানে টেনশন ফুটাবো, দড়ি আঁকবো, এখানে হচ্ছে, এখানে বসিয়ে ছাতা খুলবো, এদিকে হবে, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর, মনে করো 3 নম্বর দেখাচ্ছি, এবার হবে টেনশন, আচ্ছা মুছে দিচ্ছি, তারপর দেখাচ্ছি, মুছে দিচ্ছি আমি এটা, 3 নম্বর মনে করো, দেখো টেনশন ফোর্স দেখো, মানে এখানে একটা দড়ি আটকানো আছে, এটা এগুলো বোঝাচ্ছে মানে কি, বলো তো, বুঝতে পারছো না, এগুলো না আটকানো আছে দড়িটা,
দুটার সঙ্গে একটা বড় একটা এটাকে এবারে আটকানো আছে, বুঝতে পারছো কি এগুলো? যে এটাকে একটা দড়ি এখানে থেকে আটকানো আছে, সেই দড়ির সঙ্গে কি যুক্ত আছে একটা এম ভরের বস্তু, তারপর আর একটা দড়ি কি করছে এখানে এখানে আটকানো আছে। হ্যাঁ আছে তো, কি হয়েছে? ঝুলে থাকবে তো, অবশ্যই ঝুলে থাকবে। তাহলে এখানে টেনশন ফোর্স কোন দিকে হবে? দড়ির কাছাকাছি টেনশন ফোর্স দড়িতে। দেখো এখানে এই বস্তু, এখানে এদিকে টেনশন ফোর্স কোন দিকে হবে? এদিকে টেনশন ফোর্স টি, টেনশন ফোর্স টি। আর এখানে আটকে আছে দেখো, এদিকে টেনশন ফোর্স টি নাকি? হ্যাঁ এখানে দড়িটা কি, এখানে দড়ি, এই দড়িটা এদিকে টি, এখানে এদিকে টেনশন ফোর্স রাখবো এইখানটায় এই বস্তুর ভিতরে, এদিকে টি, আর এদিকে কত হবে? এটা একটাই দড়ি তো, দড়ি তো একটাই, এটা টি। কিন্তু এখানে যে বসি টেনশন রাখি এদিকে টি, এদিকে T1 দিতে হবে আমাকে। তাহলে এদিকে কি হবে? এখানে হবে টেনশন T1। মানে কি বলছে আবার সেই কনসেপ্ট কি দড়ি চেঞ্জ তো টেনশন চেঞ্জ। আর কি কনসেপ্ট হচ্ছে একই দড়িতে সবসময় কি থাকবে? একটা দড়িতে টেনশন সবসময় একই থাকবে, ঠিক আছে? কারণ এই দড়িগুলো কি ধরবো আমরা? কি ধরবো? মাসলেস দড়িতে, ঠিক আছে? মাসলেস দড়ি হওয়ার জন্য দড়িতে কি হয়, মাস, এই দড়িগুলো কি মাসলেস ধরা হয় বা ভরহীন ধরা হয়। এই জন্য কি হয়, এই দড়ি সর্বত্র দড়িতে সবসময় কি থাকবে? টেনশন কি থাকবে? একই হবে। দড়ি যতক্ষণ একই থাকবে ততক্ষণ টেনশন কি হবে? একই হবে। দড়ি সেম হলে টেনশন সেম হবে, ওকে? কারণ দড়িগুলো আমরা কি ধরবো? মাসলেস। ক্লিয়ার? আটা হোক, আটা দেখো 4 নম্বর, আটা হোক। টেনশন আঁকো, কি করবো আমরা? আমি এখানে টেনশন ফোর্স আঁকবো এখানটায় এদিকে, তাহলে এদিকে টেনশন ফোর্স টি। তারপরে দড়ি একই, দড়িটা একই, তাহলে এখানে টেনশন ফোর্স কি হবে? এখানে বসবো আমি, এদিকে ছাতা খুলবো, তাহলে এটা দড়ি একই, তার জন্য কি টেনশন একই। আবার এদিকে দেখো, এদিকে দড়ি আছে, তাহলে এদিকে টেনশন ফোর্স আঁকবো আমরা কিরকম? এদিকে ছাতা খুলবো, মানে এটা। আর এদিকে হলে এদিকে বলছি এখানে দড়ি চেঞ্জ হচ্ছে, তার জন্য T1, T1 মানে এটা টি হলে এটা T1, দুটো কখনো টি হবে না, একই হবে না টেনশন, টেনশন একই হবে না, কারণ এখানে দড়ি চেঞ্জ, এখানে দড়ি চেঞ্জ, এখানে যা দড়ি এখানে আলাদা দড়ি, তার জন্য এখানে টেনশনও চেঞ্জ হচ্ছে, মানে এটাও কি আলাদা দড়ি, তাহলে এদিকে হবে কি T2, এদিকে হবে T2। ক্লিয়ার হচ্ছে এবার? টেনশন ফোর্স ক্লিয়ার? টেনশন ফোর্স কি হবে আঁকবো আমরা, ক্লিয়ার? টেনশন ফোর্স এর অভিমুখ কোন দিকে হয়? অ্যাওয়ে ফ্রম পয়েন্ট বা বস্তু থেকে দূরে, বিন্দু থেকে দূরে। ছাতা কনসেপ্ট লাগাবে, এখানে আমি টেনশন ফোর্স রাখবো, এদিকে দাঁড়িয়ে ছাতা খুলে দাও, ছাতার অভিমুখ দিকে, ঠিক আছে? ক্লিয়ার? এবার আমরা এফবিডি পড়বো। কি শিখবো? এফবিডি, ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম মানে একটা বস্তুর উপর কতগুলি বল ক্রিয়াশীল আছে তাকে দেখাবো। বলছি আমরা কিভাবে দেখাবো? একটা বস্তুর উপর কতগুলো বল ক্রিয়াশীল, একটা বস্তুর ওপর বস্তু কত বল দিচ্ছে অন্যকে সেটা নয়, একটা বস্তুর ওপর কতগুলি বল প্রযুক্ত ক্রিয়াশীল হচ্ছে সেটাকে যে ডায়াগ্রামের মাধ্যমে দেখাই আমরা তাকে বলি ফ্রি বডি ডায়াগ্রাম। ওকে, ফ্রি বডি ডায়াগ্রাম। देखो एफ बी डी, ओके, हैशटैग FBD, फ्री बॉडी डायग्राम। क्या होता है ये? কিছু নিয়ম আছে, ঠিক আছে? নিয়ম আছে জানতে হবে। ফ্রি বডি ডায়াগ্রামের কিছু নিয়ম হচ্ছে কি, আমরা বস্তুকে সর্বদা পয়েন্ট হিসেবে ধরবো। কি হিসেবে ধরবো? পয়েন্ট হিসেবে দেখাবো। কোথায়? ফ্রি বডি ডায়াগ্রামে
আমরা বস্তুকে সর্বদা একটা পয়েন্ট বিন্দু হিসেবে দেখাবো, ঠিক আছে? পয়েন্ট মাস বা পয়েন্ট মাস হিসেবে দেখাবো, বিন্দু ভর হিসেবে দেখাবো, ঠিক আছে? পয়েন্ট মাস বলা হতে পারে, পয়েন্ট মাস হিসেবে দেখাবো, মাস বলতে পারো, পয়েন্ট মাস, বিন্দু ভর দেখাবো, ঠিক আছে? বলা আছে। এবার কি আরেকটা কি বললাম, আরেকটা কি বললাম, আরেকটা কি বলছি, আরেকটা কি বলছি, আরেকটা কি বলছি, বস্তুর ওপর ক্রিয়াশীল বলগুলোকে দেখাতে হবে শুধুমাত্র। কি কি দেখাতে হবে? বস্তুর ওপর ক্রিয়াশীল বলগুলো আমাদের দেখাতে হবে শুধু। ক্লিয়ার? বস্তুর ওপর যত কতগুলো বল ক্রিয়াশীল আছে, বস্তুটা কাকে বল প্রয়োগ করছে সেটা নয়, বস্তুর ওপর যতগুলো বল ক্রিয়াশীল সেগুলো আমরা দেখাবো। বস্তুর ওপর ক্রিয়াশীল বলগুলিকে দেখানো হয়। 3 নম্বর কি, একটা নির্দেশ তন্ত্র লাগবে, একটা নির্দেশ তন্ত্র লাগবে বা রেফারেন্স ফ্রেমস লাগবে। বলগুলোকে দেখার জন্য একটা নির্দেশ তন্ত্র লাগবে। এই বলগুলোকে যে দেখবো আমরা, কোন নির্দেশ তন্ত্র থেকে দেখবো? একটা নির্দিষ্ট নির্দেশ তন্ত্র থেকে দেখবো। কেন দেখবো? হ্যাঁ, এটা কেন দেখবো? নির্দেশ তন্ত্রের প্রয়োজন কেন? বলগুলোকে দেখার জন্য নির্দেশ তন্ত্রের প্রয়োজন কেন? বলছে একটা নির্দেশ তন্ত্র, মনে করো একটা বস্তুর 5টা বল প্রয়োগ হচ্ছে, দেখতে পাচ্ছি একটা নির্দেশ তন্ত্র থেকে দেখছি কি, একটা নির্দেশ তন্ত্র থেকে দেখছি বস্তুর উপর 5টা বল প্রযুক্ত হচ্ছে। অন্য একটা নির্দেশ তন্ত্রে গিয়ে দেখছি আমরা, নাও হতে পারে, সেটা 5টা বল নাও থাকতে পারে, তার নাও দেখা যেতে পারে। মনে হচ্ছে একটা নির্দেশ তন্ত্রে মনে হচ্ছে বলগুলোর একটা বস্তুর উপর বল 5টা বল আছে, 5টা বল প্রযুক্ত আছে, ক্রিয়াশীল আছে। সেটা অন্য একটা নির্দেশ তন্ত্র থেকে দেখলে নাও দেখতে পারে, এটা 5টা বল নাও হতে পারে। আমরা সহসা আমরা কি গ্রাউন্ডকে নির্দেশ তন্ত্র দেখবো এখানটায়। কি করবো? সহসা কি করবো? গ্রাউন্ড, বা আমরা বলি একে ইনার্সিয়াল প্রিফারেন্স ফ্রেমস, ইনার্সিয়াল ফ্রেমস বলা হয়, ঠিক আছে? ইনার্সিয়াল মানে জড়তীয়, এই চ্যাপ্টারে করানো হবে তোমাদের। ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেমস, নন ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেমস দেখা হবে, জড়তীয় অজড়তীয় নির্দেশ তন্ত্র, ঠিক আছে? দেখানো হবে একটু ইন্টারেস্টিং জিনিস এগুলো। মানে গ্রাউন্ড ভাববো, অ্যাকচুয়ালি আমরা কি ভাববো? গ্রাউন্ড ভাববো। নির্দেশ তন্ত্র কেন প্রয়োজন হচ্ছে বোঝা যাচ্ছে, যে বলের সংখ্যা নির্দেশ তন্ত্রের উপর নির্ভর করে। একটা বস্তুর উপর ক্রিয়াশীল বলের সংখ্যা নির্দেশ তন্ত্রের উপর নির্ভর করে। লিখতে পারি, একটি বস্তুর উপর ক্রিয়াশীল বলের সংখ্যা নির্দেশ তন্ত্রের উপর নির্ভর করে। আর এই নির্দেশ তন্ত্রটা আমরা কি দেখবো? 99% সময়ে গ্রাউন্ড ভাববো বা ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেমস। চলো একটা কিছু দেখা যাক, আমরা কি করে আমরা দেখাবো, কি করে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, ঠিক আছে? কি করে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। 1 নম্বর কন্ডিশন দেখো, 1 নম্বর ফিল দেখো, সারফেস, এটা কি সারফেস, ওকে? এম ভরের একটা বস্তু সারফেস উপরে রয়েছে, একটা এম ভরের একটা বস্তু সারফেসের উপরে রয়েছে, ওকে 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 ওকে। তাহলে আমাকে বলো এখানটায় বস্তুর উপর কতগুলো বল ক্রিয়া করছে, বস্তুর উপর কতগুলো বল ক্রিয়া করছে, তোমার বলো। এক নম্বর বল কি? 1 নম্বর কি বল কি? 1 নম্বর বল কি আছে? 1 নম্বর বল কি আছে? 1 নম্বর বল কি আছে? বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে এমজি বল দ্বারা টানছে। তাহলে একটা বস্তুর উপরই বল তো, হ্যাঁ? বস্তুর উপরই বল, বস্তুর উপর প্রযুক্ত বল, অভিকর্ষ বল। আর একটা কি হতে পারে? এই তলটা বস্তুর উপর কি বল প্রয়োগ করছে? এই তলটা সংস্পর্শে আসে, তাই তো অভিলম্ব আছে। এই তলটা বস্তুর উপর কি বল প্রয়োগ করছে? অভিলম্ব বল প্রয়োগ করছে। আর বস্তুটা তলের উপর যে বল প্রয়োগ করছে সেটা নেবো না আমরা, কারণ সে বস্তুটা আমরা শুধু এই তলটা বস্তুর উপর কত বল প্রয়োগ করছে, একটা যে নর্মাল ফোর্সটা প্রয়োগ করছে, যে নর্মাল, সেটা দেখাবো। হ্যাঁ, বস্তুটা তলের উপর যে নর্মাল ফোর্স প্রয়োগ করবে সেটা আমরা দেখাবো না। বস্তুটা তলের উপর যে নর্মাল ফোর্স প্রয়োগ করবে সেটা আমরা দেখাবো না। তলটা বস্তুর উপর যে নর্মাল ফোর্স প্রয়োগ করবে সেটা আমরা দেখাবো। তাহলে এর ফ্রি বডি ডায়াগ্রাম কি দেখবো? এই বিন্দু ভাববো। কি ভাববো? এটা বিন্দু। এটা কি বিন্দু ভাবতে হবে বলেছি আমি। এটা কি এম ভর, এম ভর। নিচে দিকে কি বল কাজ করছে?
mg, উপরে কি কাজ করছে n, এই তো ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে। শুধু এটা ছোট হচ্ছে, অনেক বল থাকতে পারে একসঙ্গে, অনেক বল একসঙ্গে থাকতে পারে। ক্লিয়ার? এটা দেখছি কোথা থেকে আমরা? গ্রাউন্ড থেকে দেখছি, এটা গ্রাউন্ড থেকে দেখছি। ওকে, আচ্ছা 2 নম্বর মনে করো, এবার একটা করে এবার এর ফিল আসবে, এর ফিল দেবো একটা, ঠিক আছে? নততল আঁকার চেষ্টা করি, নততল, সেই নততল আঁকার চেষ্টা করি। নততল আঁকলাম, এখানে কি আছে? এম ভরের নো, এখানে কি আছে? এম ভরের বস্তু। কটা বল আছে? বস্তুর উপর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি। একই বস্তুর উপর, বস্তুকে পৃথিবী কি টানছে তো এমজি। হ্যাঁ, আবার এই নতদলটা কি করছে? বস্তুর উপর লম্ব ভাবে কি বল প্রয়োগ করছে? নরমাল ফোর্স। নরমাল ফোর্স। বস্তুটা তলে এই নতদলের উপর যে নরমাল ফোর্স প্রয়োগ করছে সেটা আমরা নেব না। বস্তুর উপর যে বল ক্রিয়াশীল তাকে আমরা দেখাবো। বস্তুর উপর যে বল ক্রিয়াশীল তাকে আমরা দেখাবো। বস্তুর উপর কি কোন বল ক্রিয়াশীল? বস্তুকে, এই বস্তুটাকে কে টানছে? পৃথিবী টানছে তো এমজি দ্বারা, এমজি দ্বারা টানছে। হ্যাঁ, আবার কি এই তলটা বস্তুর উপর কি করছে লম্ব হবে? কারণ এদের কন্ট্যাক্টে আছে নরমাল ফোর্স। মানে এটা কি হবে দেখো, এই এটা হচ্ছে এম ভরের বস্তু, তাই তো? এদিকে কি নরমাল ফোর্স, নিচে দিকে কি এমজি। ক্লিয়ার? চলো একটা পুলি আঁকার চেষ্টা করি। হ্যাঁ, পুলি বা কপি কল, তোমাদের যেটা বলো, যা কিছু ভাবতে পারো। হ্যাঁ, পুলি বা কপি কল আঁকার চেষ্টা করছি। পুলি আঁকার চেষ্টা করি। ট্যাং 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 ট্যাং। ও M1 M2, দেখতে ভালো লাগছে। পুলি, পুলি এটাকে বলা হয়, পুলি বলা হয়। কি বলা হয়? পুলি বা কপি কল বলে, তাই তো? দেখো এখানে বস্তুর, এখানটা দেখো তুমি কি করবে, তিনটের ফ্রি বডি ডায়াগ্রাম করতে হবে তোমাদের। এখানে তিনটে জিনিস দেখো, M1 ভরের M1 ভরের বস্তুর উপর কতটা ফ্রি বডি ডায়াগ্রাম আছে সেটা করতে হবে। ফ্রি বডি M1 ভরের বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম দেখাবে, আর M2 ভরের বস্তুর উপর ফ্রি বডি ডায়াগ্রাম দেখাবে। মানে ফ্রি বডি ডায়াগ্রাম মানে M2 ভরের উপর বস্তুর উপর কতগুলো বল, ঠিক আছে? আর একটা দেখাবে পুলির উপর, কার উপরে? পুলি। তিনটেতে পুলিটা মাসলেস, মাথা রাখবে পুলিটা, এই পুলিটা মাসলেস, পুলিটা মাসলেস, ফ্রিকশনলেস, সবলেস। মাসলেস, ফ্রিকশনলেস, ঘর্ষণহীন আর কি। ফ্রিকশন মানে ঘর্ষণহীন, ফ্রিকশনলেস সব কিছু। তো আগে দেখি M1 ভরে, দেখি দেখি M1 ভরে দেখি আমরা। M1 ভরে কি আছে? M1 ভরে এই যে নিচের দিকে আছে তো। হ্যাঁ, নিচের দিকে আছে, বস্তুকে নিচের দিকে টানছে তো। কে টানছে? M1G। M1G ভরে, M1G বেগে টানছে কে? অভিকর্ষ বল। যেহেতু নিচে বস্তুটা নিচে পড়ে যাচ্ছে না, তার মানে কি বস্তুটাকে এই দড়িটা উপরের দিকে টেনে রেখেছে, বস্তুটাকে দড়িটা উপরের দিকে টেনে রেখেছে। এটা কি? টেনশন। এটা কি? টেনশন। এবার M2 তে আসি আমি, এবারে আমি আসি M2 তে, ঠিক আছে? M2 কে নিচের দিকে কে টানছে? পৃথিবী টানছে। M2G, M2G, M2G। যেহেতু নিচের দিকে নেমে যাচ্ছে না, তখন দিকে কাজ করছে কে? টি। কেন টি হবে এটা? দেখো এটা একই স্ট্রিং, এটা একই স্ট্রিং, আর পুলিটাও কি মাসলেস, আর স্ট্রিংটাও মাসলেস ধরা হয়, বলেছি আমি। এবার পুলিতে আসি আমরা। ক্লিয়ার হলো? এটা পুলিতে দড়িতে এদিকে দড়ি আছে তো, তাহলে এদিকেও কি হবে? টেনশন। টেনশন হবে, এদিকে টেনশন হবে, হবে হবে হবে, এদিকে টেনশন হবে। টি, এটাও টি হবে, কারণ একই দড়ি, স্ট্রিং। এটা এদিকে টানছে কি? এদিকে টি। যেহেতু নিচের দিকে নেমে যাচ্ছে না পুলিটা, পুলিটা তো নিচে টি হবে এদিকে। আর এদিকে কি হবে? এটা কি হবে? এটাও দড়ি তো, এটাও দড়ি তো, নাকি রে? এখানে কত হবে? না, দড়ি চেঞ্জ হচ্ছে তো। T1 কি দিলাম আমি? এটা T1 কি দিলাম? T1। তাহলে আচ্ছা M1 ভরের আঁকি আমরা।
এই m1 ভরের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি m1 ভরের। নিচে দিকে কি আছে? m1 জি। উপর দিকে কি আছে? টি, শুধু টি, একটা টি। হ্যাঁ। আর m2 ভরে কি হবে? নিচে দিকে কি আছে? m2g। উপর দিকে পুলির ভর নেই, মাসলেস, ওই জন্য লিখছে না। হ্যাঁ, আবার পুলির দিকে এটা পুলি কোনো ভর নেই, ওই জন্য কিছু লিখছি না। নিচে দিকে কটা বলা যেতে পারছে? পুলির একটা টি আছে, এদিকে আবার একটা কি আছে? টি আছে। উপরে দিকে কি আছে? উপরে দিকে কিছু? হ্যাঁ, টি1। উপর দিকে আছে কিছু? দেখো পুলি তো, এটা পুলি তো, এটা পয়েন্ট দিলাম, মাসলেস, এই জন্য ভরটা কিছু লিখলাম না। তাহলে নিচের দিকে কটা বল আজ করছে? এদিকে একটা বল টি1 টি, এদিকে একটা টি, তাই না? এটা পি দিলাম নাম, না এটা পি পুলি। আর উপরের দিকে পুলি উপরে কি কাজ করছে? কি বল কাজ করছে? আঁকো ভালো করে, ভালো করে আঁকো। সব ডিটেলসে শেখানো তোমাদের, সব ডিটেলসে বেসিক থেকে শুরু করবো একদম নিট যেই পর্যন্ত। ওকে, এবার আমরা পড়বো নিউটন ফার্স্ট ল। নিউটন ফার্স্ট ল কি? নিউটন ফার্স্ট ল কি ছিল? ও 9 এ কি পড়েছি? নিউটন ফার্স্ট ল, নিউটনের প্রথম গতি সূত্র কি পড়েছি? বাহ্যিক বল হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে, ব্লা 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 ব্লা। ওইসব বাদ, ঠিক আছে? এইসব বাদ এখানে, ঠিক আছে, ওইসব বাদ বুঝে দিচ্ছি আমি। নিউটনের ফার্স্ট ল আমরা পড়বো প্রথম। নিউটনের ফার্স্ট ল, নিউটনস ফার্স্ট ল, হ্যাশট্যাগ নিউটনস ফার্স্ট ল, তোমরা 9 এ কি পড়েছো? নিউটনের ফার্স্ট ল কি পড়েছো? সবাই জানি আমরা, বাইরে থেকে বল ক্রিয়া না প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে, তাই তো? ছেড়ে দাও, বলে যাও, নতুন ভাবে শেখো তোমরা। হ্যাঁ, বলছে নিউটনের ফার্স্ট ল বলছে কি, যে কোনো বস্তুর উপর মোট প্রযুক্ত বল শূন্য হলে, কি বলছি? কোনো বস্তুর উপর মোট প্রযুক্ত বল সমান শূন্য হলে বস্তুতে মোট ত্বরণ শূন্য হবে। কি হবে? বস্তুতে মোট ত্বরণ শূন্য হবে। বস্তুতে যদি কোনো মোট বল না কাজ করে বা কোনো মোট বল না থাকে, মোট প্রযুক্ত বল যদি শূন্য হয়, তাহলে সেই বস্তুর কি হবে? বস্তুতে উৎপন্ন ত্বরণ কত হবে? নেট ত্বরণ বা মোট ত্বরণ কি হবে? শূন্য। কি বলা আছে? মোট ত্বরণ হবে শূন্য। ঠিক আছে? মানে বস্তুর স্টেট চেঞ্জ হবে না, বস্তুর স্টেট চেঞ্জ হবে না, বস্তুর স্টেট চেঞ্জ হবে না। ওকে, ক্লিয়ার? মোট বল কেন বলছি এখানটায়? একটা বস্তুর উপর একটা বল প্রয়োগ হবে তার কোনো মানে আছে? একটা বস্তুর উপর মোট বলকে বলছি কেন আমরা? একটা বস্তুর উপর একাধিক বল থাকতে পারে, দেখলাম একটু আগে আমরা, অলরেডি দুটো করে দিলাম আমরা অঙ্ক, কিছু দেখালাম। ওই একটা বস্তুর উপর কি অনেকগুলো বল আসছে, কখনো টান বল দেখা যাচ্ছে, কখনো নর্মাল ফোর্স, সব মিক্স করে থাকতে পারে। তখন আমাকে দেখতে হবে নেট বল, দেখতে হবে কত। ঠিক আছে? যদি বলা হচ্ছে নেট বল পরে আসবে, নেট বল পরিমাপ করা নিউটনের সেকেন্ড লতে আসবে। আমরা এখন যাব কোনো বস্তুর উপর মোট প্রযুক্ত বল যদি শূন্য হয়, তাহলে বস্তুতে মোট ত্বরণ কি হবে? শূন্য হবে। অর্থাৎ বস্তুতে বস্তুর কোনো স্টেট চেঞ্জ হবে না, মানে দাঁড়ায় রেস্ট। যদি বস্তুটা যদি স্থির থাকে, সে সবসময় কিসে থাকবে? রেস্টে থাকবে। হ্যাঁ, যদি বস্তুটা মোশনে থাকে, যদি বস্তুটা গতিশীল থাকে, সে সর্বদা কি থাকবে? মোশনে থাকবে। মানে মোশনে থাকবে, মোশনে থাকবে। কিরকম মোশনে থাকবে? সমবেগে থাকবে, তাই না? সমবেগে গতিশীল থাকবে। তো যদি সে বস্তুটা গতিশীল থাকে, সে সমবেগে গতিশীল থাকবে, সমবেগে গতিশীল থাকবে, ঠিক আছে? সমবেগে গতিশীল থাকবে। ওকে, অবস্থা অ্যাকচুয়ালি স্টেট চেঞ্জ মানে কোনো ত্বরণ হবে না, এটা বলতে চাইছি। ত্বরণ হবে না, অবস্থান বলা হচ্ছে এখানে। স্টেট চেঞ্জ মানে বলতে চাইছি আমি ত্বরণ হবে না বস্তুর। ঠিক আছে? যেমন হবে ছিল তেমন হবে।
যদি ত্বরণ স্থির থাকে স্থির থাকবে, যদি সে মশানে থাকে মশানে থাকবে। স্টেট চেঞ্জ হচ্ছে সে, তাহলে সে কি তার কি স্টেট চেঞ্জ হচ্ছে? অবস্থান বলতে পারো, অবস্থার কি বলতে পারো, অবস্থার পরিবর্তন হবে না। যদি সে বস্তুর রেস্টে ছিল, সে কিসে আছে? রেস্টে আছে থাকবে। এটাই তো বলেন নিউটনের দ্বিতীয় গতিসূত্র, প্রথম গতিসূত্র। স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, রেস্টে থাকা মানে রেস্টে থাকবে। যদি মশানে থাকে সে মশানই থাকবে, তার স্টেট তখন কি মশানও থাকবে, ঠিক আছে, মশানই থাকবে। তাহলে নিউটনের ফার্স্ট ল কি? কোন বস্তুর উপর মোট প্রযুক্ত বল যদি শূন্য হয়, বস্তুতে মোট ত্বরণ কি হবে? শূন্য হবে। অর্থাৎ বস্তুর কোন স্টেট চেঞ্জ হবে না, মানে বস্তুটা যে যদি রেস্টে থাকে তখন সে সর্বদা কি থাকবে? রেস্টে থাকবে। যদি সে মশানে থাকে সে মশানে থাকবে, সবসময় মশানে থাকবে। এখানে মশান বলতে সমবেগে গতিশীল থাকবে, মশানে থাকবে তো অবশ্যই, তার বেগের যে পরিবর্তন তা নয়। যে মশানে ছিল, যে বেগে ছিল তখন সবসময় সেই বেগে সবসময় থাকবে, যে বেগে ছিল প্রথমে সেই বেগে সবসময় থাকবে, ঠিক আছে। মনে রাখবে তোমরা এই এফ নেট সমান কত? শূন্য বলছি তো, এফ নেট সমান শূন্য বলছি। এফ নেট সমান আমরা কি বলছি? শূন্য। এফ নেট বলছি আমরা শূন্য, এফ নেট আমরা বলছি। এই কন্ডিশনকে বলা হয় সাম্যাবস্থা। কি বলা হয়? সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। কি বলা আছে? ইকুইলিব্রিয়াম, ইংরেজিতে বলে ইকুইলিব্রিয়াম। এখান থেকে অঙ্ক করতে হবে আমাদের, আজকের অনেক অঙ্ক করবো এই কন্ডিশনে। ইকুইলিব্রিয়ামে থাকবে একটা সিস্টেম, ইকুইলিব্রিয়ামে থাকবে, তখন আমরা বিভিন্ন ফোর্স বের করব, টান ফোর্স বের করব, নরমাল ফোর্স বের করব, ঠিক আছে। জাস্ট শুরু হবে এক্ষুনি, ওকে, তোমরা রেডি? সাম্যাবস্থার উপর যখন সাম্যাবস্থা থাকবে তখন বস্তুর উপর মোট নেট ফোর্স, বস্তুর উপর মোট নেট ফোর্স জিরো, মানে বস্তুটা কিসে আছে? বস্তুটা কিসে রয়েছে? সাম্যাবস্থায় রয়েছে। মানে বস্তুর উপর যদি 3-4টে বল থাকে, F1 বল, F1 ভেক্টর, F2 ভেক্টর, F3 ভেক্টর, ডট 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 ডট, আমরা ভেক্টর যোগ করেছি, তাদের যোগফল কি হবে? শূন্য। এটা মাথায় রাখতে হবে। এতে মানে মাথায় এফ নেট শূন্য, মানে এফ নেট যদি শূন্য হচ্ছে মানে বুঝতে হবে এক্স অক্ষ বরাবর এফ নেট, এফ অক্ষ বরাবর বলগুলো কি হবে? শূন্য হবে। আর ওয়াই অক্ষ বরাবর যে বলগুলো আছে তাদের সমষ্টিও কি হবে? মোট বল কত হবে? শূন্য। কি বলছি আমি? এক্স অক্ষ বরাবর দুটো বল আছে, এদিকে একটা বল, এদিকে একটা বল। এক্স অক্ষ বরাবর এদিকে একটা বল আছে, এদিকে একটা বল আছে, তার দুটো বলের সমষ্টি, এই দুটো বল পরস্পর কি হবে? সমান হবে, মানে নেট বল শূন্য। সমান কখন হবে? এদিকে যদি 5 নিউটন হয়, এদিকে হতে হবে 5 নিউটন, মানে তাহলে সমান হবে, মানে কি এদের মোট বল কত? শূন্য, ঠিক আছে, শূন্য হবে। বলছে এই নিউটনের প্রথম গতিসূত্রকে আমরা বলি জার্ডের সূত্র বলি আমরা, জার্ডের সিদ্ধান্ত। ওগুলো এখনো আমরা জানবো না এগুলো, ঠিক আছে, এগুলো জানবো না, ও বাচ্চাদের জিনিস এগুলো। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানতে পারি আমরা? জার্ডের ধর্ম জানতে পারি, আর বলের সংজ্ঞা জানতে পারি। 9-এর কনসেপ্ট, 9-এর ভিডিও দেখে নাও, পুরো ডিটেলসে আছে, সব একদম ডিটেলসে ভর্তি। এগুলো লাগবে না, তোমাদেরও লাগবে না, ঠিক আছে। এটাকে বলা হয় আটম মনে রাখতে পারো, এটাকে এই সূত্রকে নিউটনের ফার্স্ট লকে, প্রথম গতিসূত্রকে, নিউটনের প্রথম গতিসূত্রকে বলা হয় জার্ডের সূত্র বলা হয়, জার্ডের সূত্র বলা হয়, বা লজ অফ ইনার্সিয়া বলা হয়, লজ অফ ইনার্সিয়া বলা হয়, লজ অফ ইনার্সিয়া বা জার্ডের সূত্র বলে। এই সূত্রকে বলা হয় জার্ডের সূত্র বলা হয়, জার্ডের সূত্র বা লজ অফ ইনার্সিয়া, ইনার্সিয়া বলা হয় নিউটনের ফার্স্ট গতিসূত্রকে। আর এখন আমরা কি করব? এই বস্তু সাম্যাবস্থায় থাকবে এই কনসেপ্টের উপর অঙ্ক করব, এই কনসেপ্টের উপর অঙ্ক করব। বিভিন্ন সিস্টেম আঁকবো তোমাদের সামনে, এখন বিভিন্ন সিস্টেম, পুলি আঁকবো, কপি কল আঁকবো, কপি বল মানে পুলি, সরি, তারপর ইনক্লাইন প্লেন আঁকবো, বস্তুর উপর বস্তু আছে আঁকবো, ঠিক আছে। তখন বিভিন্ন ফোর্স বের করতে বলবো, আমরা বিভিন্ন ফোর্স বের করতে বলবো। কি বললাম আমি? একটা বস্তুর উপর মোট ফোর্স জিরো, মানে বুঝতে হবে মোট ফোর্স জিরো কেন বলছি, একটা বস্তুর উপর মোট ফোর্স জিরো কেন বলছি। একটা বস্তুর উপর একটা বল তো না থাকতে পারে, অনেক বল থাকতে পারে, তো তাদের সমষ্টি, তাদের মোট প্রযুক্ত বল, নেট ফোর্স কত হবে? জিরো হবে। এই নেট ফোর্স জিরো মানে বুঝতে হবে কি এক্স অক্ষ বরাবর যে বলগুলো আছে তাদের সমষ্টিও কি হবে? শূন্য। ওয়াই অক্ষ বরাবর যে বলগুলো আছে তাদের সমষ্টি হবে শূন্য। ক্লিয়ার? অঙ্ক নাম্বার 1, একটা স্ট্রিং ঝোলানো আছে এখান থেকে, দুটো বস্তু এরকম, এটা মনে করো 2 কেজি ভরের বস্তু, এটা কত? 5 কেজি ভরের বস্তু, ঠিক আছে। এও ঝোলানো আছে একটা স্ট্রিং এ, দুটো বস্তু ঝোলানো আছে, স্ট্রিং এর সঙ্গে দুটো বস্তু এভাবে ঝোলানো আছে। এই সংস্থাটা
এটা একটা সংস্থাটা বলছে ইকুইলিব্রিয়ামে আছে, সাম্যাবস্থায় থাকলে, এটি সাম্যাবস্থায় থাকলে এই সিস্টেমটি বলছে সিস্টেমটি সাম্যাবস্থায় থাকলে টেনশন বলের মান কত হবে, বলের মান নির্ণয় করো, মান নির্ণয় করো। এখানে টেনশন করা টেনশন হবে, কিন্তু যেখানে যতগুলো টেনশন হবে ততগুলো বের করতে হবে। কিন্তু যদি যদি একটা টি হয়, শুধু টি হয় টি বের করতে হবে। যদি T1 T2 আসে, টি আসে T1ও আসে, তো দুটোই বের করতে হবে। ক্লিয়ার? G10 ধরো, G10 ধরো, কি বলছি এখানটা যতগুলো টেনশন থাকবে সেগুলো বের করতে হবে সব। যদি টি থাকে, আচ্ছা দেখো এবার দেখো, আচ্ছা এবং একটা অঙ্ক দেখো ভালো করে। এম ভরের বস্তু, সরি এটা 5 কেজি ভরের বস্তু এখানটায় ঝোলানো আছে। নিচে দিকে কে টানছে একে, নিচে দিকে কে টানছে, mg মানে কি 5g লিখলাম। কত লিখলাম এখানটা 5g, মানে বুঝতে পারছো কি বলছি আমি? বস্তুটা ভেঙে পড়ে যাচ্ছে না, বস্তুটা ভেঙে পড়ে যাচ্ছে না, তাই তো? মানে বস্তুর সাম্যাবস্থায় আছে, মানে বস্তুটাকে উপরের দিকে একটা বল টানছে, টি টানছে। কে টানছে? টি। টেনশন ফোর্স। এই বস্তুটার কাছে আসো, 2 কেজি ভরের বস্তুর কাছে আসো, 2 কেজি ভরের বস্তু। তার নিচের দিকে কি হবে, নিচের দিকে টেনশন হবে, নিচের দিকে টেনশন দড়িয়ে আছে, নিচের দিকে কোন টি হবে, টি হবে। আর উপরের দিকে কি হবে, এটা কি হবে বলো, T1 হবে। এটা কি হবে, T1 হবে। আমাকে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে আগে, আমাকে আগে কি আঁকতে হবে, ফ্রি বডি ডায়াগ্রাম। নিজে শিখছিলাম এটা, এটা লিখলাম, এইটা করছি, এইটার ফ্রি বডি ডায়াগ্রাম করছি। দেখো ভালো করে, এইটার ফ্রি বডি ডায়াগ্রাম করছি। কার? 5 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম। নিচে দিকে কোন বল আছে, নিচে দিকে কোন বল আছে, 5g, তাই তো? উপরের দিকে টি, 5g আছে। তাহলে যেহেতু বস্তুটা কি বলছে সাম্যাবস্থায় আছে, বস্তুর উপর মোট বল কত এখানটায়, বস্তুটা কি কি আছে এখানটায়, এই বস্তুটা কিসে আছে, এই বস্তুটা কিসে আছে, সাম্যাবস্থা। সাম্যাবস্থা আছে মানে কি, বস্তু এফ নেট কত, 0, মানে টি বরাবর টি মাইনাস 5g সমান কত, 0, বা 5g মাইনাস টি, যা কিছু লিখতে পারো, 0 আলটিমেট মানে মানে কি, তাহলে টি সমান কত না, টি সমান 5g। মোট বল 0, নট টি, 5g 0, এদের বিয়োগফল 0, এদের বিয়োগফল 0, এদের এই যে দুটো বলের মোট বল নেট ফোর্স 0, নেট ফোর্স 0 মানে এই বলটা যা হবে এই বলটা তাই হবে। মানে কি টি সমান আমরা কি লিখবো, তাই তো? এটা তো 5g পাশে আসলে কি হবে, টি মাইনাস 5g বাই টি টা পাশে নিয়ে গেলে 5g মাইনাস টি মানে কি সমান কত হচ্ছে তখন, 0 তো। টি এভাবে লিখবো আমরা অঙ্ক করার সময়, মোট বল 0 কনসেপ্ট কাজে রাখছে। মোট বল 0 মানে কি, এটা একটা শব্দ, x1 মাইনাস x2 সমান কত, 0। তাহলে আমরা কি লিখতে পারি, x1 সমান কি লিখতে পারি, লিখতে পারি তো নাকি? হ্যাঁ, এটা এইটা দেখা হচ্ছে। ক্লিয়ার? তো টির মান বেরিয়ে গেল একটা, কত হবে, 5 গুণিতক কত, 10, মানে কত, 50 নিউটন। জি মানে কি, অভিকর্ষ ত্বরণ এটা। এবার আমরা কোনটা করবো, 2 কেজি ভরের এই করবো, 2 কেজি ভর ফ্রি বডি ডায়াগ্রাম। কোন দিকে, এদিকে নিজের দিকে কি টান থাকবে, একটা কি থাকবে, এই বস্তুটাকেও কি টানছে, শুধু কি একে কি অভিকর্ষ টানছে, একে এই শুধুমাত্র 5 কেজি ভরের বস্তুটাকে পৃথিবী টানছে না, একেও তো টানছে 5 কেজি 2 কেজি ভরের বস্তুকে পৃথিবী টানছে কেন্দ্রের দিকে। কত কোলা টানছে, এটা কত এতে টানছে, 2g। আর নিচের দিকে আর কিছু বল আছে, হ্যাঁ আচ্ছা, কি আছে এটা, কি আছে, এটা কি বলা আছে নিচের দিকে, এই দেখো এখানে দেখো, এবার কি নিচের দিকে কি বল কাজ করছে, আটা বল কি কাজ করছে, কি কাজ করছে, ঠিক নাম কি, টি কাজ করছে। দেখো এইভাবে দেখো, বুঝছি না, ভালো জিনিস এগুলো না শিখলে হবে না। ঠিক কাজ করছে। উপর দিয়ে কি কাজ করছে বস্তুটার, বস্তুর উপর দিয়ে কি কাজ করছে, T1। যেহেতু বস্তুটা সাম্যাবস্থায় আছে, তার মানে T1 সমান T প্লাস 2g। তাহলে বস্তুটা মোট বল 0, T1 সমান T প্লাস 2g। T1 সমান কত, টির মান কত বেরিয়েছে, 50 নিউটন, প্লাস 2g মানে কত হবে, 2 × 10 নিউটন, মানে T1 সমান কত হবে, 70 নিউটন। ক্লিয়ার, 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 ক্লিয়ার।
দেখো 5 কেজি ভরের বস্তু কে টানছে? অভিকর্ষ বল, পৃথিবী টানছে। আর এদিকে কি টেনশন বল, দড়ির এদিকে, এখানে দড়িতে টেনশন বল উপর দিকে 5 কেজি। তাই 5 কেজি ভরে যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, নিচের দিকে কি থাকবে? 5G, উপর দিকে কি বল দেখতে পাচ্ছি আমরা? টি। আর 2 কেজি ভরে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি আমি এবার। 2 কেজি ভরে বস্তুকে কে টানছে? পৃথিবী টানছে 2G দ্বারা। আরো একটা বল আছে দেখতে পাচ্ছি নিচের দিকে, টান, টেনশন ফোর্স। উপর দিকে একটা কি আছে? T1। যেহেতু বস্তুটা সাম্যাবস্থায় আছে, তাহলে T1 সমান হবে T প্লাস 2G। T প্লাস 2G মান বসিয়েছি 70 নিউটন, এটা 50 নিউটন। কোশ্চেন 2। ফাইন্ড টি। এটা করো, এটা করো। কি করবো এখানটায় আমরা? একটা কনসেপ্ট শিখেছিলাম আমরা, এটা অন্যরকম করতে হবে। দেখো, এটা অন্যরকম করতে হবে। দেখো, আগে তোমরা এ আঁকো, বলগুলো দেখাও, চিহ্নিত করো বলগুলো কোন দিকে কি। একে ধরলাম কত? টি, তাই তো? এবং এই দড়িটা একে টানছে কত? টি দ্বারা। ঠিক আছে, বুঝতে পেরেছো? বস্তুটাকে টানছে দড়িটা টি দ্বারা। তাহলে এদিকে কত হবে? এই বস্তুটাকে এই দড়িটা টানছে, আটকানো দড়িটা টানছে কত? T1 দ্বারা, কারণ দড়ি চেঞ্জ, স্ট্রিং চেঞ্জ, রাইট? ঠিক আছে, এবার আমরা কি করবো দেখো ভালো করে। আচ্ছা, এই ঘন্টা 37 হলে এই ঘন্টা কত হবে? মানে টানো, এর সমান্তরাল টানো। এটা 37 ডিগ্রি কোণ ছিল, এর সমান্তরাল টানো এখানটায়। তাহলে এই কোণটা 37 হলে এটা কত হবে? এটা কত হবে? 35 ডিগ্রি। কি কোণ এটা? এটা কি, এটাকে কি কোণ বলি আমরা? একান্তর কোণ তো, নাকি? এবার আমরা কি করব? এই T1 এর, এই T1 যে ফোর্সটা, ফোর্স তো এটা টান ফোর্স, এর কে দুটো উপাংশে ভাগ করো। একটা কি লম্ব উপাংশ ভেক্টর, আর একটা কি সমান্তরাল উপাংশ। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? এবার দেখো আঁকার চেষ্টা করছি। আচ্ছা, আগে ফ্রি বডি ডায়াগ্রামটা করে ওখানে দেখাই আমি। এটা কত? 5 কেজি ভর, নাকি? এদিকে কি বল আছে? টি। এদিকে কি আছে? সরি, টি না, T1 না, টি কত আছে? তারপর আমি, আচ্ছা, এদিকে নিচের দিকে কি বলা আছে অলরেডি জানতে পারছি আমরা? 5G। নিচের দিকে থাকবে 5G। বস্তু টানছে, সব বল দেখাতে হবে তোমাকে। বস্তুর উপর যতগুলো বল ক্রিয়া করছে সব বল দেখাতে হবে। আর একটা বল কোন দিকে দেখতে পাচ্ছি আমরা? এটা কত? T1 ফোর্স এটা। এবার কি করবো? এই T1 ফোর্সটা এখানে কত ডিগ্রি কোণে আছে? এটা কত ডিগ্রি কোণে আছে? এটা এখানে বের করেছি আমরা, কত ডিগ্রি কোণে আছে? 37 ডিগ্রি। তাহলে এই উপাংশটা T1 এর, এই উপাংশটা কত হবে? কত হবে? T1 cos, T1 cos, T1 cos 37 ডিগ্রি। এটা হচ্ছে লম্ব উপাংশ। আর এই দিকের উপাংশটা কত হবে? T1 sin 37 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? আর লাগবে না এটা আমার। এই বলটা আর কি লাগবে? যখন আমরা উপাংশ ভেঙে নিই কোনো বলের, সেই বলটা লাগে আর? এইগুলো দিয়ে কাজ হবে না? এইগুলো দিয়ে কাজ হবে। যখন কোনো বলের আবার উপাংশ ভেঙে নিই, তখন এটার কাজ নেই আর। এটা কোনো কাজ নেই আর তখন। আর রাখতে পারো না রাখতে পারো, কোনো সমস্যা নেই, কারণ এটার কাজ নেই আর কোনো। উপাংশ ভেঙে নিচ্ছি আমি। এবার আমরা দেখো এক্স অক্ষ বরাবর হবো। এবার Fx কি? শূন্য তো? Fx কি? শূন্য। Fx শূন্য। Fx এ কি আছে দেখতে পাচ্ছি আমরা? T সমান T1 sin 37 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, Fy কত? Fy ভেক্টর কত? শূন্য। মানে y মানে এটা T1 cos থিটা cos 35 ডিগ্রি
এইটা এটা সমান হবে, এটা কি এফ এক্স শূন্য মানে কি এক্স অক্ষ বরাবর দুটো বল কত, দুটো বল কত, সমষ্টি কত, মোট বল এক্স অক্ষ বরাবর মোট বল কত, শূন্য, মানে কি টি সমান T1 sin 37 ডিগ্রি। আবার এফ ওয়াই শূন্য মানে কি ওয়াই অক্ষ বরাবর এটা মোট বল শূন্য, মানে এইটা সমান এইটা 5G। এবার মান বেরিয়ে যাবে, cos 37 ডিগ্রির মান কত হয় রে, cos 37 ডিগ্রির মান কত হয়, cos 37 ডিগ্রি, নাহলে মনে থাকলে আবার করে দিচ্ছি আমি, এটা কত 37 ডিগ্রি, cos মানে কত লম্ব বাই সরি লম্ব বাই ভূমি না, ভূমি বাই অতিভুজ cos, এটা কত, এটা 37 ডিগ্রি, তাহলে এর কম বাহু, এটা কম কোণ, এটা কম কোণ, তাহলে এটা কম হবে 3 হবে, এটা 4 হবে, এটা 5 হবে, cos মানে কি তাহলে ভূমি বাই অতিভুজ মানে 4/5, T1 সমান 4/5, এখানে কত 50 না, 5 × G, জির মান 10 ধরো 50, তাহলে এটা কত হবে T1 সমান কত হবে 50 গুণিতক 5/4, T1 সমান কত হবে এখানটা 250/4। আচ্ছা পরে দেখছি আমি, তোমার T1 এর মান এখানে বসাও, টির মানে এখান থেকে এই মানটা এখানে বসাতে হবে, তোমার দেখো এখানে দেখো T সমান T1 এর মান কত বেরিয়েছে 250/4, sin 37 মান কত হবে 3/5, কেটে গেল এটা 50, T সমান কত হবে 150/4 নিউটন হবে, এগুলো একক তো বল তো নিউটন হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। উত্তর হয়ে গেছে কমপ্লিট বাচ্চা লোক। দুইটা আবার দেখো, কিচ্ছু করা হয়নি, অঙ্কটার কিচ্ছু করা হয়নি, খুবই সহজ জিনিস। অঙ্ক নম্বর 3 দেখো, এইভাবে একটা দুটো রশ্মি দ্বারা একটা বস্তু ঝোলানো আছে, কত ভরের বস্তু এটা ধরলাম √2 কেজি ভরের বস্তু, আর কি দেওয়া থাকতে পারে, আর কি দেওয়া থাকতে পারে, এই কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, এটা দেওয়া আছে 60 ডিগ্রি, ঠিক আছে। কি বের করতে বলেছে টেনশন ফোর্স কত, T1 T2 বের করতে বলেছে, দুটো আলাদা দড়ি তো, T1 T2 বের করতে হবে নাকি, দুটো আলাদা দড়ি মানে আলাদা টেনশন হবে। এদিকে কি mg আঁকো, এদিকে mg, হ্যাঁ তাহলে এদিকে কি হবে, এদিকে ধরলাম T1 তাই তো, এদিকে কি হবে তাহলে T2, রাইট। তাহলে √2 ভরের বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা যাক, √2 ভরের বস্তুর √2 কেজি ভরের বস্তুর ফ্রি বডি এমজি নারে √2 কেজি, √2g হবে এটা, √2g, ওকে। আচ্ছা নিচের দিকে কি আছে এটা √2g, রাইট, হ্যাঁ এদিকে একটা কি আছে, এদিকে T1, এদিকে কি আছে T2, আচ্ছা দেখো আবার দাগ দাও এরকম, হ্যাঁ এই কোণটা কত আছে 30 ডিগ্রি, এই কোণটা কত 60 ডিগ্রি। তাহলে এবার কি করতে পারি আমরা, যে T1 ফোর্স, T1 যে টেনশন ফোর্স, এই T1 টেনশন ফোর্সের আমরা দুটো উপাংশে ভাগ করব, এই T2 উপাংশে ভাগ করব, তাহলে এদিকে তাহলে কত হবে, এদিকে কত হবে, এদিকে কত বলো T1 এর অনুভূমিক অংশ হবে এদিকে, আর উলম্ব উপাংশ হবে এদিকে, নাকি T1 এর T2 অনুভূমিক উপাংশ কত হবে বলো, থিটা কোন দিকে আছে এদিকে, তাহলে এদিকে কি হবে T2 cos 30, এদিকে কি হবে T2 sin 30, রাইট রাইট। আবার এটা ভাঙো, এদিকে কি হবে অনুভূমিক অংশ হবে, এদিকে কি হবে অনুভূমিক অংশ T1 এর ভাঙছি, বলো কি কার করছি T1 এর, ওকে T1 এদিকে অনুভূমিক উপাংশ কত হবে, T1 এর অনুভূমিক অংশ T1 cos, যেহেতু থিটা দিকে আছে তো নাকি cos 60,
আর উলম্ব উপাংশ এদিকে হবে, একই সঙ্গে থাকবে, একই রেখা থাকবে উলম্ব উপাংশ, নাকি রে? নাকি বোঝা যাচ্ছে তো? উলম্ব উপাংশ এদিকে হবে, উলম্ব উপাংশ T1 এর উলম্ব উপাংশ, এটা আমাদের T1 sin 60 হয়ে গেছে, আমাদের কাজ শেষ হয়ে গেছে। এবার পুরো সংস্থাটা এবার কিসে, পুরো সিস্টেমটা কিসে আছে? ইকুইলিব্রিয়ামে আছে। পুরো সংস্থাটা কি আছে, কিসে আছে? ইকুইলিব্রিয়ামে আছে। আমাকে বের করতে হবে T1 আর T2। আর লাগবে না এই বলগুলো, আমার এই বলগুলো আর আমার লাগবে না, কারণ এগুলো আমি কি করে নিয়েছি, উপাংশে ভাগ করে নিয়েছি। এগুলোকে আমি কি করেছি, উপাংশে ভাগ করে নিয়েছি। করা যাক, এদিকে করা যাক। T2 cos 30 সমান T1 cos 60। T2 ইন্টু cos 30 মান কত হয়? √3/2। T1 ইন্টু cos 60 মান কত হয়? হবে তো 1/2, বলবি তো হবে, এটা কেটে দাও। তাহলে T1 সমান কত পেলাম আমরা? T2 √3। আচ্ছা রেখে দাও, এটা এর পাশে রেখে দাও। এটা fx করলাম, এটা fx সমান 0 করলাম, হ্যাঁ। আর fy সমান 0, তো fy ভেক্টর সমানও কি 0। এইদিকে দেখো, মানে এটা হবে T2 sin 30 ডিগ্রি প্লাস T1 sin 60 ডিগ্রি সমান √2g। তার মান বসে সবার। sin 30 মান কত? 1/2। T1 sin 60 মান কত? √3/2। এটা কত হবে? এটা কত হবে? 2√2 ইন্টু 10 বা 10 √2 লিখে দিতে পারো। এটা লিখতে পারো, এটা 10 √2 লিখতে পারো নাকি? 10 √2 হবে এটা, এটা 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 2 লস এলসিএম করে 2টা উড়িয়ে দাও। এলসিএম করলে করতে কত আসবে? T22 প্লাস T1 √3, এটা 2 চলে আসবে 20 √2। আচ্ছা 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 আচ্ছা। T1 এর জায়গায় মান বসিয়ে দাও। T1 এর মান কত? T1 এর মান কত? T2 √2 √3, T2 √3, T1 এর জায়গায় মান বসাও। T1 এর মান কত আছে এখানটায়? T2 √3। T1 ইন্টু, সরি T1 না, T1 এর মান বসাচ্ছি T2 √3 ইন্টু √3 সমান 20 √3, 20 √2। আচ্ছা √2। এবার আমরা কি করবো? 2 প্লাস এটা কত? 3 √2 সমান 20 √2, বা 4T2 সমান 20 √2, 5 সমান T2 সমান 5 √2। কত? বা T1 সমান কত হবে? এখানে একটা উত্তর বেরিয়ে গেছে, নিউটন। একটা উত্তর বেরিয়ে গেছে তো, 5 তো এসে 5 √2। এটা কত হবে? T1 সমান কত হবে? তাহলে এটা T2 এর মান বসাও, 5 √2 ইন্টু √3, এটা আসবে T1 সমান কত হবে? 5 √6 নিউটন। ক্লিয়ার বাচ্চা লোক? বোঝা যাচ্ছে অল্প অল্প? নততলের সিস্টেম হোক তোমাদের, 4 নম্বর অঙ্ক নততল। থিটা একটা বস্তু আছে, m ভরের বস্তু। এটা কি করা আছে? এখানটায় দড়ি দিয়ে এরকম চলছে হচ্ছে, আমি নততলের উপরে m ভরের একটা বস্তুকে দড়ি দিয়ে এইভাবে আটকানো আছে। তাহলে আমাকে বের করতে বলবে, আমাকে বের করতে বলবে কি? দড়ির উপর টান বল কত? দড়ির উপর টান বল কত? বা দড়ি
হ্যাঁ অ্যাকচুয়ালি দড়ির উপর টান বল, দড়ি কত বল টান বল প্রয়োগ করছে, ঠিক আছে এখানটায় বস্তুর উপর দড়ি কত টান বল প্রয়োগ করছে, টান বল কত, দড়ি বস্তুর উপর কত টান বল প্রয়োগ করছে সেটা বের করতে বলবে। আর কি বলতে পারবে, আর কি বলতে পারে, বস্তুর উপর কত নর্মাল ফোর্স এন কত বের করতে হবে, বস্তুর উপর নর্মাল ফোর্স কত, নর্মাল ফোর্স কত যদি এম সাম্যাবস্থা থাকে, যদি এম ইকুইলিব্রিয়ামে থাকে, ইকুইলিব্রিয়াম বলা থাকবে, সাম্যাবস্থায় কথাটা বলা থাকবেই, ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে থাকে, ঠিক আছে। প্রয়োগ হচ্ছে কি বল প্রয়োগ হচ্ছে, এমজি বল, এমজি বল হচ্ছে তো, আর এখানটায় টেনশন ফোর্স আর নেই, তাই আচ্ছা কি আছে, বস্তুর উপর, বস্তুর উপর এই তলটা কি প্রয়োগ করছে, এম ভরের বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, হ্যাঁ নাকি, তাই তো, এদিকে কি টেনশন, এদিকে কি নর্মাল ফোর্স, নিচের দিকে কি এমজি। আচ্ছা 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 বলো এই কোণটা কত, এইটা 90 ডিগ্রি, দেখতে পাচ্ছি 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে, এটা কত হবে, তাহলে এটা এটা কত হবে, 90 মাইনাস থিটা, কত হবে এটা 90 মাইনাস থিটা। তাহলে এবার আমরা কি করব, এই এমজি বলের দুটো উপাংশ ভাগ করব, অলরেডি তোমাদের এটা আমি ভেক্টরে করিয়েছি, যখন কোনো বস্তু নতলের উপরে থাকবে তখন এমজি বলের দুটো উপাংশ হয়, কি হয়, একটা কি নততল বরাবর হয়, একটা কি হয় নততল বরাবর হয়, নতল বরাবর এরকমটা হবে, নততল বরাবর এরকমটা হবে, আর একটা হয় কি, আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম শিখিয়েছিলাম ভেক্টরে, আমরা ভেক্টরে শিখেছিলাম কি, আমরা একটা বলকে দুটো উপাংশে ভাঙতে পারি, দুটি যে কোনো অবস্থায় দুটো উপাংশে ভাঙতে পারি, তাদের মধ্যে কতক্ষণ হতে হবে, কতক্ষণ হতে হবে 90 ডিগ্রি, শুধু এক্স অক্ষ বরাবর অক্ষ বরাবর হবে না তার কোনো ব্যাপার নেই, শুধু বলকে যে আমরা ভাঙবো এক্স অক্ষ বরাবর অক্ষ সেটা কোনো মানে নেই, আমরা যে কোনো যদি নতলের উপরেও থাকে আমরা সেটাকেও ভাঙতে পারি, আর ভাঙতে পারি শিখেছিলাম তোমাদের, তো শিখেছিলাম তো, একটা হয় কি নততল বরাবর দেখো, আচ্ছা এই কোণটা কত, এই কোণটা কত 90 মাইনাস থিটা, 90 মাইনাস, তাহলে এই পারে উপাংশটা কত হবে, নততল বরাবর উপাংশ আমরা বলেছিলাম cos থিটা হয়, এটা তো যদি কোণ আছে এদিকে দিকে হয় cos 90 মাইনাস mg cos 90 মাইনাস থিটা, আমরা বলেছিলাম mg sin থিটা হয়, নততল বরাবর, ভিডিওটা তোমরা সবাই দেখবে আরেকবার, mg এই নততল বরাবর সবসময় উপাংশ কত, mg এর উপাংশ কত হবে mg sin থিটা, আর লম্ব দিকে মানে কোন দিকে দেখতে পাচ্ছি আমরা, এই লম্ব দিক, এই লম্ব দিকে, এটা লম্ব দিক তো, এই লম্ব দিক তো, এই লম্ব দিক তো, এটা লম্ব দিক তো, এটা লম্ব দিক তো, এইটার উপর লম্ব দিকে কোনটা, এটা এটা কত হবে mg sin 90 মাইনাস থিটা, বা এটা হচ্ছে কত mg হ্যাঁ mg cos থিটা, ক্লিয়ার হচ্ছে, নততল বরাবর mg sin থিটা হবে mg এর উপাংশ, আর নততলের এর দিকে পারপেন্ডিকুলার, নততলের পারপেন্ডিকুলার অ্যালং দা ইনক্লাইন mg cos থিটা, আর পারপেন্ডিকুলার টু দা ইনক্লাইন কত হবে, এটা হচ্ছে ইনক্লাইন বলা হচ্ছে নততল, এইটাই নততল, তো এইটাই তো নততল, তাই না, নততলের বরাবর অ্যালং দা ইনক্লাইন mg sin থিটা, আর পারপেন্ডিকুলার টু দা ইনক্লাইন বা নততলের লম্ব দিকে mg cos থিটা মাথায় রাখবে, সবসময় মাথায় রাখবে mg এর উপাংশ এটা, ঠিক আছে, এটা মাথায় রাখবে তোমরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন দিকে আছে বলটা, এদিকে কি, এদিকে কত বল আছে, তাহলে দেখতে পাচ্ছি, তাহলে এটা আমার কোনো কাজ নেই, এবার আর কোনো কাজ আছে এটার, যেই উপাংশ ভেঙে গেলাম এটা কোনো কাজ নেই,
আচ্ছা এটা হচ্ছে কত mg sin থিটা, আর এদিকে হচ্ছে mg cos থিটা। এবার হয়ে যাবে আমার, এবার আমার হয়ে যাবে অঙ্ক। তাহলে আবার দেখো এটা করবো, এইটা সমান হবে, এইটা সমান হবে, মানে এটা হবে n সমান mg cos থিটা, একটা হলো, এই তো বেরিয়ে গেল নর্মাল ফোর্স বেরিয়ে গেল। এখন মান নেই, তার জন্য মান আসেনি। কনসেপ্ট শেখাচ্ছি, এরপরে অঙ্ক দেবো, তোমরা নিজেই করবে। কনসেপ্ট শেখাচ্ছি, আরেকবার কনসেপ্ট শেখালাম তোমাদের ইলেকট্রনের পর। n সমান mg cos থিটা, আর এটা কত হবে, টেনশন কত হবে, t সমান কত লিখতে পারি, mg sin থিটা। এই কনসেপ্টে অঙ্ক করো একটা তোমরা। 5 নম্বর অঙ্ক এইরকম আঁকলাম না রোলটা। অ্যালং দা ইনক্লাইন কি হবে সবসময়, mg sin থিটা, mg sin থিটা cos থিটা। বলছি একটা বস্তু এরকম 5 কেজি ভরের বস্তু, কত ভরের বস্তু, 5 কেজি ভরের বস্তু, এরকম দড়ির সাহায্যে, এটা হচ্ছে 3 কেজি ভরের বস্তু, ঠিক আছে। এই কোণটা কত, থিটা কোণ, এটা থিটা কোণ। এরকম একটা কন্ডিশন আছে, হ্যাঁ এরকম একটা কন্ডিশন আছে, ঠিক আছে। বলছে কি বের করতে হবে এখানটায়, থিটা কত বের করতে হবে। আচ্ছা আগে করি, নর্মাল ফোর্স বের করবে, টেনশন বের করবে, আর থিটা বের করবে যদি এটা ইকুইলিব্রিয়ামে থাকে, যদি এটা ইকুইলিব্রিয়ামে থাকে, যদি সেই পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে, তখন আমরা কি করব, কি বের করতে বলবে, নর্মাল ফোর্স, টেনশন ফোর্স, আর থিটা, এই থিটাটা কত। অলরেডি আমরা শিখে গেলাম, একবার আমরা শিখলাম। এখনই কি শিখলাম, এদিকে mg রাখছি না আমি, নাকি mg আগে রাখবো এদিকে, তাহলে এটা হবে কত 5g cos থিটা, তাই তো cos থিটা, এটা 5g cos থিটা হবে, এটাই করেছি তো। পারপেন্ডিকুলার উপাংশ হবে 5g cos থিটা, আর অ্যালং দা ইনক্লাইন হবে 5g sin থিটা। আর কি বলেছে এখানে, কি ফোর্স কাজ করবে এখানটা, টেনশন, এখানে ঘুরে ঘুরে আসছে, এখানেও কি থাকবে, টেনশন এই বস্তুর উপর। নিচের দিকে কি আছে এখানটায়, 3g। আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি। কার আগে ফ্রি, এখানে এখন তো অনেকগুলো, দুটো বস্তু আছে, এখানে দুটো বস্তু আছে, তো দুটো বস্তু ফ্রি বডি আঁকতে হবে। m ভরের বস্তু, আর সরি 5 কেজি ভরের বস্তু আর 3 কেজি ভরের বস্তুর কি করতে হবে, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো আমরা। আচ্ছা আগে 5 কেজি ভরের বস্তু করি, আগে করি আমরা 5 কেজি ভরের বস্তু। এদিকে কি আছে, t, এদিকে কি আছে বাবু, t, আর এদিকে 5g sin থিটা, এদিকে আছে 5g cos থিটা। আর একটা ফোর্স আছে আঁকা হয়নি আমার, এই যে আছে নরমাল ফোর্স তো আছে। তো এই তলটা এই বস্তুর উপর কি বল প্রয়োগ করছে, তলটা বস্তুর উপর কি বল প্রয়োগ করছে, নরমাল ফোর্স, তাই না। এবার আমরা এক এক করে বের করি। আর এটা 3 কেজি যদি আঁকি আমি, 3 কেজি, নিচের দিকে 3g, উপরের দিকে t সমান, এখানে t সমান কত লিখতে পারি, এটা 3g, তাই না। আর t সমান কত হলো 30 নিউটন, একটা বেরিয়ে গেছে। এখান থেকে ডাইরেক্ট টেনশন বের করতে পারি, কারণ এই পুরো টেনশন তো একই হবে, কারণ এটা কি একটা স্ট্রিং, টেনশন একই হবে। তুই বেরিয়ে গেছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তুই বেরিয়ে গেছে। তাহলে এবার দেখো, এটাকে ধরো, এইটাকে ধরো, কোনটাকে ধরবো, এই কন্ডিশনটা, এটা কত হবে, টি সমান কত হবে 5g sin থিটা, তো হ্যাঁ এই কন্ডিশনটা 5g sin থিটা। তাহলে টির মান বেরিয়ে গেছিল কত 30, এটা কত 50, এটা কত sin থিটা নাকি, sin থিটা সমান কত হবে 3/5 নাকি, আবার থিটা সমান 3/5,
সাইন থিটা সমান 3/5 বা সাইন তাহলে কত 3/5 মানে কত হয় রে বলতো 37 37 ডিগ্রি এটা কত হয় 37 ডিগ্রি মানে এটা এই 3/5 সাইন 37 এর মান হয় কত 3/5 হয় ঠিক আছে অনেকবার অঙ্ক করানো হয়েছে এই অঙ্কগুলো আমাদের একটা দুটো উত্তর বেরিয়ে গেছে থিটার মানও বের করে দিলাম আমরা 37 ডিগ্রি ওকে এবার আমরা এটা করো নরমাল ফোর্স সমান 5g cos থিটা নরমাল সময় এটা 50 cos থিটা মানে কত হবে cos কত cos 37 ডিগ্রি cos 37 ডিগ্রি মান কত 4/5 তো 4/5 3/5 sin 37 সমান 3/5 sin 37 cos এর কথা বলছি আমি হ্যাঁ সরি হ্যাঁ cos 5 10 এটা কত হবে 40 নিউটন খতম অঙ্ক ক্লিয়ার এটা কোনটা করলাম এই কন্ডিশনটা করব এগুলো কনসেপ্ট শেখাচ্ছে এবার এগুলো কি এই যে একটু যে তোমাদের করালাম নতদলের আগে কনসেপ্ট শিখিয়েছি তারপর অঙ্ক করেছি একটা আমরা এবার করবো ব্লক ওভার ব্লক দুটো একটা বস্তুর উপর একটা বস্তু আছে তখন আমরা কি করে নরমাল ফোর্স বের করবো ঠিক আছে তখন তো টেনশন থাকবে না ব্লক ওভার ব্লক থাকলে কি করে টেনশন হবে তাই না দড়িতে থাকলে সবসময় কি হবে টেনশন কাজ করবে না এবার হচ্ছে ব্লক ওভার ব্লক কনসেপ্ট ব্লক ওভার ব্লক এই কাই কনসেপ্ট শেখো এটা বড় এম ভরের বস্তু তার উপরে আরেকটা বস্তু আছে ছোট হাতের এম ভরের বস্তু কি বের করতে বলবো এখানটায় আমরা কি বের করবো এখানটায় আমরা এখানে কি বের করবো দুটি বস্তুর মধ্যে বা দুটি ব্লকের মধ্যে নরমাল ফোর্স দুটি ব্লকের মধ্যে এন বের করতে বলবে আর সারফেস মানে তল ও বড় হাতের এম ভরের বস্তুর মধ্যে নরমাল ফোর্স এই দুটো একটা কি দুটি ব্লকের মধ্যে নরমাল ফোর্স বের করতে পারবে আর একটা তল আর এই তল একটা তল তো এই তল আর এম ভরের বস্তুর মধ্যে নরমাল ফোর্স এটা বড় হাতের এম ভরের বস্তু মানে নিচে দিয়ে কি থাকবে এমজি তাই তো এই পৃথিবীকে টানছে এমজি বল দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে এই তলটা কি করবে এই এম ভরের বস্তুর উপর কি প্রয়োগ করবে নরমাল ফোর্স এই এম ভরের বস্তুকে দেবে এন ড্যাশ এটা নরমাল ফোর্স দেবে তো আবার এই এম বড় হাতের এম ভরের বস্তুটা ছোট হাতের এম ভরের বস্তুর উপর দেবে এন ড্যাশ আমার জি তো আছে এমজি আছে তাই না এর এমজি আছে আবার আগে আমরা একটা করে আঁকি তারপর দেখাবো মনে করি ছোট হাতের এম আগে আঁকছি কি আঁকছি এটা ছোট হাতের এম তো তাহলে এমজি জায়গাটি বলে দেখাইনি আমি এমজি আর কি আছে দেখো এই ছোট হাতের ছোট ভরের বস্তুটা ছোট হাতের এম ভরের বস্তু রেখে দিচ্ছে কি এর উপরে দিচ্ছে এন ড্যাশ হ্যাঁ কার উপরে দিচ্ছে এটা বড় হাতের বড় ভরের বস্তুর উপর আর বড় ভরের বস্তুটা ছোট ভরের বস্তুকে উপরে দিচ্ছে এন ড্যাশ তাহলে উপরে শুধু আছে কি এন ড্যাশ আর নিচের দিকে এর কোনো আর বস্তু আর কোনো ভর আছে আর কোনো বল আছে এই ভরের বস্তুর উপর এই ভরের বস্তুর উপর আর কোনো বল আছে নেই কিন্তু ভালো করে দেখতে পাচ্ছ কি বলছি আমি তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো এন ড্যাশ সমান সব ভালো করে লিখি এন ড্যাশ সমান এম জি হলো বেরিয়ে যাবে এখান থেকে এটা বেরিয়ে যাবে নাকি এবার বড় ভরের বস্তু দেখো ছোট ভরের বস্তু আর বড় ভরের বস্তুটা দেখো নিচের দিকে আছে কি এমজি আবার কি আছে দেখো এই ছোট ভরের বস্তুটা বড় ভরের বস্তুর উপর কি প্রয়োগ করছে নিচের দিকে প্রয়োগ করছে ওটা তো এন ড্যাশ আর উপরে কি আছে দেখি উপরে কে আজকে প্রয়োগ করছে উপরে 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 এই এম টু ভরের উপরে বল প্রয়োগ করছে শুধুমাত্র সারফেস প্রয়োগ করছে শুধুমাত্র সারফেস উপরের দিকে এন প্রয়োগ করছে না শুধুমাত্র সারফেস উপরের দিকে এন প্রয়োগ করছে তো
দুটো সমান করে দাও, n সমান n ড্যাশ প্লাস mg, বেরিয়ে যাবে এইভাবে অঙ্ক, বেরিয়ে যাবে তো। তো n ড্যাশের মান কত এখানটায়? এখানে 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 n ড্যাশের মান কত? এখানে n, আচ্ছা বড় হাতের m হবে, এটা বড় হাতের m তো না, সরি সরি, নাহলে কাটাকাটি হয়ে যাবে তো। তো এখানে n ড্যাশের মান কত? ছোট হাতের mg প্লাস এটা বড় হাতের mg, তাহলে n সমান কত হবে? m প্লাস বড় হাতের m g, তাই না? সব বের করো, n1 বের করবে, n2 বের করবে, এ ধরে নিচ্ছে, এর ধরে নেবে n3, আমি বলে দিলাম এগুলো, ঠিক আছে? এ নরমাল ফোর্স হবে, এদের মধ্যে নরমাল ফোর্স হবে n1 n2 n3 বের করবে, ঠিক আছে? কি বের করতে হবে এখানে? n1 বের করতে হবে, n2 বের করতে হবে, আর n3, আর তিনটে নরমাল ফোর্স আছে হবে এখানটা, এখানে তিনটে নরমাল ফোর্স আসবে। হ্যাঁ অবশ্যই 10। আগে আমাকে একটা করে দেখতে হবে, ফিল করতে হবে। দেখো নিচে দিয়ে কি কাজ করছে এর, mg তো ঠিক আছে, ছাড়ো ছাড়ো, mg সমান আছে, mg সব ক্ষেত্রেই আছে, ঠিক আছে? আর এই বস্তুর উপর, এই 5 কেজি ভরের বস্তুর উপর সারফেস কি প্রয়োগ করছে উপরে? n3 দিলাম, কি দাম দিলাম এর? n3, তাই তো? নিচেটা n3 বলেছিলাম তো, n3 যেটা ধরবে তুমি, যেটা ধরবে তুমি, এটা n1 ধরলেও চলবে, কোনো সমস্যা নেই। বললাম নিচের দিকে কাজ করছে mg, বস্তুকে টানছে mg, আর সারফেস এই 5g ভর, শুধুমাত্র 5g ভরের বস্তুর উপর, এর উপর না কিন্তু, শুধুমাত্র 5g ভরের বস্তুর উপর কত কত করছে? n3। আচ্ছা দিলাম নাম। আচ্ছা এবার দেখো 3 কেজিতে আসো, দেখি এবার 3 কেজিতে আসো। 3 কেজি কি করছে বলো তো? 3 কেজি কি করছে? 3 কেজি 5 কেজিকে নিচের দিকে কি দিচ্ছে? দিচ্ছে তো, দিচ্ছে তো, কত দিচ্ছে এটা? n2 দিচ্ছে, রাইট? আর 5 কেজি কি করছে? এই 5 কেজি কি করছে আবার? 5 কেজি কি করছে? সেই একই পরিমাণ 3 কেজিকে, 3 কেজি এটা 3 কেজি কত দিচ্ছে? n2। ক্লিয়ার? ক্লিয়ার? আবার এবার 2 কেজিতে আসো। 2 কেজি কি করছে? 3 কেজিকে দিচ্ছে কত? n1, নাকি? রাইট? আবার এই 3 কেজিটা এর উপর দিচ্ছে, 2 কেজিকে দিচ্ছে কত? n1। আর করে দেবো একটা করে, কত হয়ে যাবে? প্রসেস হয়ে যাবে। আগে n1 করবো, মানে 2 কেজি ভরের বস্তু, তাই তো? আর 2 কেজি ভরের বস্তু করছি আমি, 2 কেজি ভরের বস্তু কি করবো আমরা? 2 কেজি ভরের বস্তু নিচে দিকে কি থাকবে বাবু? নিচে দিকে কি থাকবে? mg। আর কি আছে নিচে দিকে? কিছু আছে দেখো, আর কিছু আছে না? আর কিছু নেই তো। এই বস্তুর উপর আর কোনো বল প্রয়োগ হচ্ছে না। হ্যাঁ প্রয়োগ হচ্ছে, 3 কেজি দিচ্ছে, উপরের দিকে দিচ্ছে, এবার সেটা দিবে, নিচের দিকে তো আর নেই। n1 বা যেখানে n1 এর মান বেরিয়ে যাবে কত? mg। আচ্ছা 2 কেজি ধরেছি না, মান ধরে নিয়েছি তো, আচ্ছা mg লিখছি কেন আমি? না 2g, তাই তো? 2g মানে কত হচ্ছে? n1 সমান কত হলো? 20 নিউটন, 20 নিউটন। ওকে, এবার n2 করে যাক। n2 মানে সরি 3 কেজি, তাই তো? 3 কেজি পরে বস্তু, নিচে দিয়ে কি আছে? 3g। আচ্ছা আর নিচে দিয়ে কিছু বলা আছে? হ্যাঁ আছে 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 আছে, এই বস্তুর উপর 2g দিচ্ছে। 2g কি দিচ্ছে? এই 3g এর উপর n1 দিচ্ছে। 2g 3g এই তো n1। আচ্ছা উপরের দিকে কি আছে? উপরের দিকে কটা বলা আছে দেখি? উপরের দিকে কার উপর? কার উপর? 3g এর উপর। উপরের দিকে কি দিচ্ছে দেখি? উপরের দিকে, উপরের দিকে শুধুমাত্র শুধুমাত্র কে দিচ্ছে? 5 কেজি দিচ্ছে। দেখো শুধুমাত্র কি দিচ্ছে? 5 কেজি দিচ্ছে। আর কেউ দিচ্ছে কি এখানটায়? কারণ বস্তুর ওপর কোন বলগুলো আছে সেগুলো দেখবো আমরা। বস্তুর ওপর কোনগুলো বল আছে? ওখানে শুধু হবে n3 না কত? n2, n2 তো? হ্যাঁ n2, হ্যাঁ n2 তো, ঠিক তো বললাম, n2। এবার করে ফেলো এটা n2, তাহলে n2 সমান কত হবে? n1 প্লাস 3g। n2 কত?
n1 কত 20 প্লাস এটা কত 30 নাকি নিউটন নাকি n2 সমান কত হবে 50 নিউটন। ক্লিয়ার? ঠিক বললাম তো? হ্যাঁ 30 20 হ্যাঁ ঠিক আছে। 10 মিনিট আগে বলে হ্যাঁ হ্যাঁ সাবাস। এটা দেখে দেখে বলে দিতে পারি উত্তর কত হবে। 100 নিউটন। হ্যাঁ হইছে। এগুলো কনসেপ্ট দেখো, উপরেরটা শুধুমাত্র কি উপরে আছে 2 কেজি ভর 20 নিউটন। দেখো কনসেপ্ট শিখে নাও, কনসেপ্ট এগুলো না করলেও চলবে। উপরে কথা আছে 20 কেজি, শুধু উপরে আছে মানে শুধুমাত্র একটা বস্তু আছে, তাই তো? তার জন্য এর এর যে n3 হবে এটা না n1 হবে কত 20 নিউটন। আর এটা কত আছে 3 কেজি, টোটাল ভর কত হচ্ছে এরপরে পড়ছে কত মানে কত 50 নিউটন। এবার কত হবে দেখো, করছি দেখো আমি করছি দেখো উপরে তাও তো কনসেপ্ট থেকে শিখতে হবে তোমাকে তো না। 5 কেজি ভরের বস্তু করছে, 5 কেজি ভরের নিচে দিয়ে কি কাজ করছে বাবু? 5G, তাই তো? 5G আর নিচে দেখছো আছে? হ্যাঁ আছে। কি আছে কোনটা আছে বলতো? n2 আছে, n2 আছে তো। আর সারফেস দিচ্ছে কি? n2 আছে। হ্যাঁ সারফেস দিচ্ছে কি? এই সারফেস দিচ্ছে n3। এই কন্টাক্টটা মুছিয়ে দেবে। হ্যাঁ মানে বসো 3 দিয়া দিয়া করিস একসাথে 3 নাই করি। কনসেপ্টে শিখতে পারে ভাই, বুঝতে পেরেছো? কত 50 নিউটন প্লাস এটাও কত 50 নাকি, যেটা বললাম একটু কি নিউটন 100 নিউটন হবে। কনসেপ্টটা শিখতে হচ্ছে। ওই কি বললাম কনসেপ্ট কি বললাম, উপরে আছে মানে বস্তুর সঙ্গে কোনো কিছু নেই 20 নিউটন, এটা নিচে আছে মানে টোটাল হচ্ছে কত 50, 5 ইন্টু 10 50 নিউটন, এটা কত টোটাল আছে 10 100 নিউটন। ব্যাস খতম। চলো আজকের মতো তোমাদের ছুটি, কমেন্ট করো, শেয়ার করো। কালকে আমি কই বলবো না।